প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। আমি আফনান, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন ওনার নাম শেখ মিকাইল আহমেদ। ওনার বাড়ি মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলায়। এই ঘটনাটি উনি সংগ্রহ করেছেন ওনার অফিসের একজন ড্রাইভার, যার নাম আব্দুল হান্নান। এই আব্দুল হান্নান ভাইয়ের কাছ থেকে এই ঘটনাটি যখন সংগ্রহ করেন, আব্দুল হান্নান ভাই জানান এই ঘটনার প্রত্যক্ষদর্শী আব্দুল হান্নান ভাই নিজেই। চলুন শুরু করি ঘটনা। সাল 2015 উনি কুমিল্লায় বিয়ে করেছেন আর কি। তো ওনার সুমন্দির ছেলে হঠাৎ করে মারাত্মক একটা দুর্ঘটনায় পতিত হন। 12 হর্স পাওয়ারের যে মেশিনগুলো থাকে, এই মেশিনগুলো কিন্তু অনেক বড় বড় হয়ে থাকে। মিল ফ্যাক্টরির কাজে কিন্তু এই 12 হর্স পাওয়ারের মেশিনগুলো ব্যবহার করা হয়। ওই মেশিনের কাছাকাছি কাজ করার সময় হঠাৎ করে ওই মেশিনের চেন ছিঁড়ে সুমন্দির ছেলের মাথার পেছনে আঘাত লাগে। সাথে সাথে সে অজ্ঞান হয়ে যায়। গল গল করে রক্ত পড়তে থাকে। অবস্থা বেগতিক দেখে তখন ওনারা দ্রুত ঢাকায় নিয়ে আসার ব্যবস্থা করেন। ঢাকার একটা রিনাউন্ড হসপিটালে নিয়ে এসে তাকে আইসিইউতে রাখা হয়। 3 দিন আইসিইউতে থাকার পর ছেলেটা মারা যায়। লাশ পোস্ট মর্টেম করতে হবে এমনটাই জানানো হয়। এটা কিছু ফর্মালিটিস রয়েছে। সেখান থেকে ঢাকা মেডিকেলের মর্গে পাঠানো হয়। লাশ পোস্টমর্টেম করতে হবে। তো ডোম ঘরের ফ্রিজে রাখা হয়েছে পোস্টমর্টেম করানোর জন্য। ওনারা আনুমানিক সকাল 10টার দিকে ডেড বডি নিয়ে ঢাকা মেডিকেলে আসছেন। এরপর অপেক্ষা করতে করতে বিকাল 4টা বেজে গেছে। ওনাদের তো খুব বিরক্ত লাগে, কি ব্যাপার, সকাল 10টায় লাশ নিয়ে আসা হলো, এখনো কাজকর্ম শেষ হলো না। এই আব্দুল হান্নান ভাই উনি তো ধৈর্য ধরে রাখতে পারছেন না। উনি ওই ডোম ঘরের ভিতরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন যে এত দেরি হচ্ছে, কারণটা কি দেখি তো। উনি অধিকাংশ রাতে তো এই ডিস্ট্রিক্ট গাড়িগুলো চালাতেন। রাতের বেলা গাড়ি চালিয়ে উনি অভ্যস্ত। ভয় ডর আল্লাহর রহমতে ওনার ছিল অনেক কম। ছোটবেলা থেকেই এই আব্দুল হান্নান ভাই অনেক সাহসী বলা যেতে পারে। আসলে আল্লাহ তাআলা এক একজনকে এক ধরনের গুণাবলী দিয়ে থাকেন, তো ওনার ভয় ডর কম আর কি। ডোম ঘরের ভিতরে কিন্তু সহজে কোনো মানুষকে ঢুকতে দেয় না হসপিটাল কর্তৃপক্ষ। উনি কিভাবে যেন ঢুকে পড়েছিলেন। ঢোকার পর উনি ওনার সুমন্দির ছেলের লাশ খুঁজতে থাকেন। গিয়ে দেখতে পান যে সেখানে অনেকগুলো লাশ একটার উপর আর একটা রেখে দিচ্ছে এলোমেলো ভাবে। পোস্টমর্টেম করা হবে। উনি সুমন্দির ছেলের লাশ খুঁজছেন। হঠাৎ করে ওনার নজর যায় বাম সাইডে। উনি দেখতে পান একজন ডোম একটা লাশ কাটাকাটি করছে। বুকের ভেতর থেকে লাশের কলিজা, হৃৎপিণ্ড, ফুসফুস এগুলো বের করে টেবিলের উপর রাখছে। যেভাবে পোস্টমর্টেম করা হয় আর কি। একটা মুরগি কেটে ফেলার পর যেভাবে মুরগির শরীরের ভেতর থেকে নাড়ি ভুড়ি অঙ্গ প্রত্যঙ্গ বের করে ফেলা হয়, ঠিক তেমন জিনিসটা উনি দেখে বেশ অস্বস্তি বোধ করলেও ওই যে ওনার সাহস তো বেশি, এটা নিয়ে ওনার ভিতরে খুব একটা অন্য রকমের অনুভূতি হয়নি। উনি আবার সুমন্দির ছেলের লাশটা খোঁজার চেষ্টা করলেন, লাশটা পেয়েও গেছেন। পর ডোমকে জিজ্ঞেস করলেন, যাও ভাই, আপনি এখনো আমাদেরকে ছেড়ে দেন না কেন? তখন ডোম বলছে, আপনি এর ভিতরে ঢুকলেন কিভাবে? আপনার তো এখানে ঢোকার কথা না। দেখলেন না যে আমি একটা কাজ করতেছি, এখানে কি সাধারণ লোক ঢোকা ঠিক? তখন বলেন যে ভাই, আপনি আমাদের এই লাশটা একটু দ্রুত ছেড়ে দেওয়ার ব্যবস্থা করেন। তখন ওই ডোম বলছে, আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি, এরপরে আপনাদের সিরিয়াল, আপনি একটু বেরোন তো ভাই, আমার চাকরিটা যাবে। তখন উনি আবার বের হয়ে আসেন। অল্প সময়ের মধ্যেই এই প্রসেসটা শেষ করে তারা। তবে যখন বাইরে বের হয়ে আসছেন তখন কিন্তু এই যে হান্নান ভাই, ওনার শরীরটায় উনি খুব একটা জোর পাচ্ছিলেন না। শরীরটা কেমন ম্যাজ ম্যাজ করছে, মাথাটা কেমন ধরে ঘুরছে, এমনটা হচ্ছে। যতই উনি সাহসী ব্যক্তি হোক না কেন, এরকম ডোম ঘরের ভিতরে ঢুকে এই বিষয়গুলো দেখার পর যারা কখনো এইটা দেখে না, তাদের কাছে তো এইটা অন্যরকম লাগবে, এটাই স্বাভাবিক। উনি বেশ অস্বস্তি বোধ করছেন শরীরের মধ্যে। বেশ কিছুক্ষণ বসে থাকার পর একজন এসে বলে, সবকিছু রেডি হয়ে গেছে, আপনারা কিছু সময়ের মধ্যেই রওনা দিতে পারবেন। এর মধ্যে ঘটে আর একটা ঘটনা। এই হান্নান ভাইয়ের সামনে একজন ব্যক্তি এসে বলছেন যে উনি একজন অ্যাম্বুলেন্স ড্রাইভার। উনি বলছেন যে উনি এই ঢাকা মেডিকেলেই যে অ্যাম্বুলেন্সগুলো রয়েছে এরকমই একটা অ্যাম্বুলেন্স চালান। উনি তো বলছেন আর চোখ ডলছেন। উনি তো চোখ ডলছেন আর বলতেছেন যে ভাই, আমি তো একটা বিপদে পড়ে গেছি,
আমি তো অ্যাম্বুলেন্স ড্রাইভার হিসেবে নতুন চাকরি নিছি, আপনাদের মধ্যে কেউ কি গাড়ি চালাতে পারেন? যদি পারেন ভাই আমাকে একটু সাহায্য করেন, খুব বিপদে পড়ছি। তো ওইখানে তো হান্নান ভাই আছেন, উনি দেখলেন যে এই লোকটার চেহারায় খুবই ভীতিকর একটা অবস্থা বিরাজ করছে। তখন হান্নান ভাই বললেন যে কি ভাই বলেন তো সমস্যাটা কি, আমি গাড়ি চালাতে পারি, আমাকে খুলে বলতে পারেন। অনেকক্ষণ ধরে আপনাকে দেখছি যে আপনি বেশ এলোমেলো ভাবে ছোটাছুটি করছেন, এদিক যাচ্ছেন ওদিক যাচ্ছেন, সমস্যাটা কি? তখন ওই ড্রাইভার হান্নান ভাইকে কিছু ভয়ঙ্কর কথা বলতে থাকে। সে বলে যে একটা অ্যাক্সিডেন্টে মারা যাওয়া লাশ নিয়ে যেতে হবে কুমিল্লাতে। এই অ্যাম্বুলেন্সের যিনি মালিক, মহাজন বলেন আর কি তাদেরকে, যে মহাজন তো বলছে, তা আমি তো লাশ নিতে আসছি। লাশ নিতে এসে দেখি আমার চোখের সামনে সবকিছু ঝাপসা দেখায়। আমার চোখের সামনে মনে হচ্ছে লম্বা লম্বা কয়েকটা অবয়ব দাঁড়ায় আছে, কেমন যেন আমি কিছু দেখতে পাচ্ছি না, একবার এদিক যাই ওদিক যাই, কোথায় যাচ্ছে আমি নিজেও বুঝতে পারতেছি। আমার শরীরটা অনেক ক্লান্ত লাগতেছে। এখন আমার সাথে তো কোনো সহকারীও নাই, আমি এখন কি করব? লাশ তো আমার অ্যাম্বুলেন্সে এখনই উঠবে। এখন আমি এই সমস্ত কথা যদি কাউকে বলি, আমার মহাজনকে বলি, সে তো আমাকে চাকরির থেকে ছাঁটাই করে দিবে। আমি তো নতুন উঠছি, এখন আমি কি করি? আর শরীরটাও ভালো লাগতেছে না, আমাকে একটু সাহায্য করেন। যদি গাড়ি চালাতে কেউ পারেন আমি সাথে থাকবো, গাড়িটা নিয়ে একটু কুমিল্লাতে যেতে হবে। তো এই যে হান্নান ভাই, উনি চিন্তা করছেন যে আসলে অ্যাক্সিডেন্টের লাশ তো, এরকম কিছু ঘটনা তো ঘটতেই পারে। তো উনি বলেন যে ঠিক আছে ভাই, আমি যাব আপনার সাথে। যেহেতু ওই পথে ওনার বাড়ি, আত্মীয় স্বজনদেরও বাড়ি, এটা ওনার খুবই পরিচিত একটা পথ, আর একটা মানুষের যদি উপকার হয় খারাপ কি? আর ওনার সুমন্দির ছেলের লাশকে নিয়ে যাওয়ার জন্য কিন্তু লোকজন আছে, ওনার থাকাটা আবশ্যক না, মানে না থাকলেও চলবে, বিকল্প আছে। আর যেহেতু উনি ডিস্ট্রিক্ট গাড়ি চালান, ওই রাস্তাগুলোতে উনি গাড়ি চালানোতে খুবই পারদর্শী। হঠাৎ করে নতুন এলাকায় গেলে তো বিভিন্ন ধরনের ঝামেলা আছে বা হতেই পারে, রাস্তাঘাট চেনা একটা ব্যাপার থাকে। যেহেতু উনি ওই রাস্তায় কোথায় স্পিড ব্রেকার আছে এটা ওনার একটা মুখস্থ ব্যাপার হয়ে গিয়েছিল। তো হান্নান ভাই রাজি হয়ে যান, ঠিক আছে ভাই আমি যাব। তবে যেহেতু এইটা একটা অ্যাক্সিডেন্টের লাশ, সুতরাং কিছু সমস্যা কিন্তু হতেই পারে। রাতে গাড়ি চালাতে গেলে কিন্তু অনেক সাহস থাকা প্রয়োজন। এখন বলেন তো আপনি সিগারেট খান কিনা? আপনার সাথে আমি যাব, শর্ত হলো যে যতক্ষণ না পর্যন্ত বাড়ি পর্যন্ত না পৌঁছাই ততক্ষণ পর্যন্ত আমাকে একটার পর একটা সিগারেট জ্বালিয়ে দিতে হবে। আমি যখন স্টিয়ারিংয়ে বসবো এক মুহূর্তে কিন্তু চোখ আমি তো ওইভাবে ঘুমানোর জন্য বন্ধ করতে পারবো না, যেহেতু আমি গাড়ি চালাবো। আর সিগারেট যদি আমি এই অবস্থায় না খাই তাহলে কিন্তু আমার ভিতরে মরণ ঘুম চেপে বসবে। বুঝতে পারছেন নিশ্চয় আমি কি বোঝাতে চাচ্ছি? তখন একটা বলেন জি ভাই বুঝতে পারছি। তখন হান্নান ভাই বলেন যে আর ভয় পাবেন না, চলেন। তো ঠিক আছে, ওনারা যাবেন। এদিকে ওই সুমন্দির ছেলের লাশ নেওয়ার জন্য যারা এসেছিলেন তাদেরকে সবকিছু বুঝিয়ে দেন যে এক ভাই বিপদে পড়ছে, আমি আসতেছি এই কাজটা শেষ করে। তো ওনারা যখন রওনা দিয়েছেন সময়টা কিন্তু সন্ধ্যার ঠিক পরপর। এইটা পরপর হইলেও একদম ঢাকা শহর থেকে বের হতে হতে রাত 8টার কাছাকাছি বেজে যায় আর কি। এটা কিন্তু আহামরি খুব বেশি রাত না, অন্তত কুমিল্লায় যাওয়ার প্রেক্ষাপটে আর কি। তো ড্রাইভিং সিটের পাশেই ওই নতুন ড্রাইভারটা বসা, পেছনে লাশ রয়েছে, লাশের দুজন আত্মীয় বসা। ওনারা ঢাকা থেকে বের হয়ে যাত্রা শুরু করেছেন, ঠিকঠাক করে যাচ্ছেন। মেঘনা ব্রিজের কাছাকাছি যখন পৌঁছাবেন তখন থেকে ওনাদের কিছু সমস্যা হতে শুরু হলো। অ্যাম্বুলেন্সটি খুবই স্লো ভাবে চলতে থাকে। তো হান্নান ভাই অ্যাম্বুলেন্সটি যতই দ্রুত চালানোর চেষ্টা করেন না কেন, ওই রকম দ্রুত অ্যাম্বুলেন্সটি চলতে চাচ্ছিল না। অনেক কষ্টে ওনারা মেঘনা ব্রিজ পার হয়েছেন। আর এদিকে নতুন ড্রাইভার তো ওনাকে কন্টিনিউ সিগারেট জ্বালিয়েই দিচ্ছেন। আশ্চর্যের বিষয় হচ্ছে উনি যখন সিগারেট টানতে থাকেন তখন মনে হচ্ছে গাড়িটা ঠিকঠাক চলছে, আর যখনই সিগারেটটা শেষ হয়ে যায় মধ্যবর্তী একটা গ্যাপ হয়ে যায় আর কি, আর একটা সিগারেট হাতে নিয়ে যখন উনি টানা শুরু করবেন এর মধ্যে কিন্তু গাড়িটা স্লো হয়ে যায়। তো এভাবে যেতে যেতে মেঘনা ব্রিজটা পার হয়ে কিছু দূর যখন এগিয়েছেন তখন অন্য একটা ভয়ঙ্কর ঘটনা শুরু হতে থাকে। উনি শুনতে পাচ্ছেন যে পেছনে লাশ যেখানে রাখা হয়েছে সেখান থেকে কটমট কটমট হাড় চিবানোর শব্দ হচ্ছে। ধরুন যে কোনো মুরগির হাড় যদি কোনো মানুষ চিবাতে থাকে যেরকম কটমট শব্দ হয় হাড় ভাঙার, ওই রকম শব্দ শোনা যাচ্ছিল। এদিকে অ্যাম্বুলেন্স কিন্তু ফুল স্পিডে দিয়ে রাখা, 120 থেকে 140 স্পিড।
তখন পাশে থাকা নতুন ড্রাইভারকে হান্নান ভাই জিজ্ঞেস করছেন যে ভাই আপনি কোনো শব্দ শুনতে পাচ্ছেন? তখন ড্রাইভার বলে, হ্যাঁ ভাই, আমি হাড় চিবানোর কটমট শব্দ শুনতে পাচ্ছি এবং আমি অনেকগুলো লোমশ আকৃতির ভয়ানক অবয়ব দেখতে পাচ্ছি যারা ঝুঁকে পড়ে লাশটি খাওয়ার প্রস্তুতি নিচ্ছে। তখন হান্নান ভাই নতুন ড্রাইভারকে বলে যে ভাই এগুলা কিছু না, এগুলো হচ্ছে মানুষ খেকো জিনদের মায়াজাল। পিছনে কিন্তু লাশের দুইজন আত্মীয় বসে আছে, এরকম কিছু হলে তারা কিন্তু চিৎকার দিয়ে উঠতো, তাই না? এরা মূলত আমাদেরকে গোলক ধাঁধায় ফেলানোর চেষ্টা করছে, ভয় পাবেন না। আমি কতগুলারে পিটাইছি এরকম জানেন, এইরকম দুষ্টু জিনগুলোরে পিটানোর রেকর্ড আমার আছে। আপনি দোয়া দুরুদ পড়তে থাকেন, আর আমার কাজ এখন সিগারেট খাওয়া, আমি সিগারেটই খাচ্ছি। তো ওনারা তো গাড়ি চালাচ্ছেন, লাশের পেছনে অর্থাৎ লাশের সাথে পেছনে বসে যে আত্মীয়রা রয়েছে তারা কিন্তু কিছু টের পাচ্ছে না, তারা তাদের মতো বসে আছে। আর ওনারা যেটা দেখতে পাচ্ছেন ওই আত্মীয় স্বজনদের কাছেও কিন্তু ওনারা এটা বলছেন না। তবে হান্নান ভাই বুঝতে পেরেছিলেন এটা একটা মায়াজাল। আর তখন আশেপাশে কিন্তু অনেক গাড়ি রয়েছে, কারণ রাত 8টার পরে বেরিয়েছেন, কুমিল্লা যাচ্ছেন, এই রাস্তা তো অনেক ব্যস্ততম রাস্তা, ট্রাক, বাস, অভাব নাই রাস্তায়। সাহস একটা মনের মধ্যে তাদের ছিল। হান্নান ভাই বুঝতে পেরেছিলেন যে এই জিনগুলো চাচ্ছে যে কোনো একটা সাইডে অ্যাম্বুলেন্সটা যেন ওনারা দাঁড় করান, তারপর এরা এদের কাজ শুরু করবে, লাশটা গায়েব করে দিবে। আর আত্মীয় স্বজন যে দুজন আছে ওনারা তো মানসিকভাবে বিপর্যস্ত, ওরা কিছুই বুঝতে পারবে না যে ঘটনাটা কি হবে। কিছুদূর যাওয়ার পর ঘটলো আর একটা ভয়ঙ্কর ঘটনা। হান্নান ভাই ড্রাইভিং সিটে বসা অবস্থায় দেখতে পান যে ওনাদের অ্যাম্বুলেন্স থেকে 25 থেকে 30 ফুট দূরত্বে বিশাল বড় বড় কালো কালো গরুর পাল। গরু কালো হলেও এদের শিংগুলো অনেক বড় আর সাদা ধবধবে। সাদা ধবধবে সাদা শিং কিন্তু খুব একটা দেখা যায় না। আর এদের যে রাখাল রয়েছে সে অ্যাম্বুলেন্সের সামনে দিয়ে রাস্তা পার হয়ে এক পাশ থেকে অন্য পাশে চলে যাচ্ছে। হান্নান ভাই বুঝতে পারেন যে এটাও একটা মায়াজাল। উনি গাড়ি একটুর জন্য স্লো করেন নাই, উনি ওই গরুরূপী যেই অবয়বের দল রয়েছে এর উপর দিয়ে অ্যাম্বুলেন্স চালিয়ে দেন কোনো দ্বিধা ছাড়াই। তবে এই যে এদের উপর গাড়ি চালিয়ে দিলেন, গাড়িটা একটুও কেঁপে উঠল না, মনে হলো বাতাসের গায়ে ধাক্কা লাগলো। এভাবে কিছুটা পথ যখন সামনে এগিয়েছেন তখন এবার দেখতে পান তিনজন বিশাল লম্বা আকৃতির অবয়ব, পরনে সাদা কাপড় এবং সাদা ধুতি পরা রাস্তা পার হচ্ছে একইভাবে। এবারও হান্নান ভাই মোটেও গাড়ি স্লো না করে তাদের উপর দিয়ে অ্যাম্বুলেন্স চালিয়ে দিয়েছেন। অ্যাম্বুলেন্সটি যখনই চালিয়ে দিয়েছেন তখন ঠিক মনে হলো যে অ্যাম্বুলেন্সটি কিছুটা উঁচু হয়ে গেছে। রাস্তায় যদি সামান্য একটু উঁচু স্পিড ব্রেকার থাকে তার উপর দিয়ে গাড়ি চলে গেলে যেভাবে কিছুটা নড়ে ওঠে, গাড়ি শেক করে, একটু লাফিয়ে ওঠে, ঠিক তেমনটাই হলো। আর এরই মধ্যে কিন্তু লাশের হাড় চিবানোর কটমট আওয়াজ আবারও ওনাদের কানে আসতে থাকে। এইভাবে করতে করতে বেশ কিছু বাধা বিপত্তি পেরিয়ে ওনারা রাত 10:30টার দিকে ওই লাশের যে গন্তব্য সেখানে পৌঁছাতে সক্ষম হন। আগে থেকে কবর খোঁড়া ছিল, সব কাজ সম্পন্ন করা ছিল, দ্রুত জানাজা পড়ানো হয় বা সবকিছু যে প্রসেস ছিল, যে গোসল করানো, এগুলো সবকিছু রেডি ছিল আর কি। সেগুলো করে দ্রুত জানাজা পড়িয়ে লাশের দাফন কাফন সম্পন্ন করা হয়। রাত তো তখন বেশ ভালোই বেজে গেছে। এখন এই যে হান্নান ভাই উনি কি করবেন? উনি তো ওনার শ্বশুরবাড়ির দিকে চলে যাবেন, আত্মীয় স্বজনদের ওইদিকে। এখন হয়েছে কি, এই যে নতুন ড্রাইভার এসে হান্নান ভাইয়ের পা জড়িয়ে ধরে হাও মাও করে কান্নাকাটি শুরু করছে, ভাই আমাকে এখন একা ছেড়ে যায়েন না, ঝামেলা কিন্তু আছে। তখন বলেন যে কি ব্যাপার, কি হয়েছে ভাই বলেন, এমন তো কথা ছিল না। তখন ওই নতুন অ্যাম্বুলেন্স ড্রাইভার বলছেন যে ভাই আপনি যখন অ্যাম্বুলেন্স চালাচ্ছেন তখন কিন্তু আমার বাম পাশে থাকা লুকিং গ্লাস আমি খুব ভয়ঙ্কর প্রাণী দেখতে পেয়েছিলাম, তখন আপনাকে বলি নাই। আমি দেখেছিলাম বিশাল লম্বা লম্বা দানবের মতো কালো অবয়ব, শরীরে অসংখ্য লোম, এতটাই কালো কুচকুচে যে লাইটের আলো এদের শরীরে পড়ে পুরো শরীর চকচক চকচক করছে, চোখ দুটো লাল জল জল করছে, আর অ্যাম্বুলেন্সের পিছনে পিছনে দৌড়ে আসছে। এটা আমি দেখতে পাচ্ছিলাম, হয়তোবা অন্য কেউ দেখেনি। এটা দেখে আমি ভয়ে অনেক চুপসে গিয়েছিলাম, তখন আমি আপনাকে এই বিষয়টা বলিনি। দয়া করে আমাকে এভাবে একা ছেড়ে দিয়েন না, আমাকে ঢাকা অবধি পৌঁছে দেন ভাই, আমার শরীরে একটুও শক্তি নাই, আমি কোনোভাবেই এতটা পথ যেতে পারবো না।
এখন এইরকম হাউ মাউ করে কান্নাকাটি দেখে হানান ভাই তো মায়ায় পড়েছেন, বলে আচ্ছা ঠিক আছে ভাই, আমি আপনাকে ঢাকায় পৌঁছাই দিব, যেহেতু অনেক ভয় পাইছেন, নতুন মানুষ এই লাইনে, তো ঠিক আছে পৌঁছাই দিব। মানবতার দিক চিন্তা করে হইলেও আমাকে এটা করতেই হবে। তবে আপনি ঢাকাতে গিয়ে প্রথমে ভালো কোনো হুজুরের শরণাপন্ন হয়ে ঝাড়ফুঁক করে নেবেন, যেহেতু অনেক ভয় পাইছেন, কোনো সমস্যা তো হতেই পারে। তো যাই হোক, ওনারা রওনা দিয়েছেন ঢাকার উদ্দেশ্যে। ঢাকায় পৌঁছাতে পৌঁছাতে তখন রাত প্রায় 3টার কাছাকাছি বেজে যায় আর কি। আল্লাহর রহমতে ফেরার পথে তেমন কোনো সমস্যা না হলেও ঠিক যখন ওই লাশের বাড়ি থেকে ওনারা অ্যাম্বুলেন্সটা নিয়ে বের হবেন, তখন ওই পাশে বাঁশঝাড় ছিল, একটা বড় বাঁশ রাস্তার উপরে ওনারা পড়ে থাকতে দেখেন। এদিকে হানান ভাই তো বুঝতে পারছেন যে ঘটনা তো এখানে শেষ না রে, এখন আর একটা ঝামেলা করার চেষ্টা করছে। উনি ওই বাঁশের উপর দিয়েই গাড়ি উঠিয়ে দেবেন এরকম চিন্তা করছেন, ঠিক তখনই ওই বাসটা একদম সাঁ করে সোজা হয়ে যায় ওনাদের দুজনের সামনেই। ওনারা গাড়ির সামনের হেডলাইটের আলোতে সেটা স্পষ্টভাবে দেখতে পেলেন। এরপর আল্লাহর রহমতের কোনো সমস্যা হয় নাই, ঢাকায় চলে আসছিলেন। তো ঢাকায় চলে আসার পর ওই যে যিনি ড্রাইভার, উনি হানান ভাইকে 1000 টাকা দিতে চেয়েছিলেন, তবে উনি নিতে চান নাই, তারপর জোর করে দিয়েছিলেন আর কি। দিনের বেলা যখন ঘুমিয়েছেন হানান ভাই, সারা রাত তো অনেক করেছেন আর কি, ফজরের পরে গিয়ে উনি ঘুমিয়েছেন। ঘুমানোর পর উনি ওই দিনের বেলা ঘুমের মধ্যেই স্বপ্নে দেখেন যে একটা ভয়ঙ্কর অবয়ব এসে তাকে বলছে, তোদের কপাল ভালো রে, এই যাত্রায় তোরা বেঁচেছিস, কোনোভাবে অ্যাম্বুলেন্সে যদি একটু সময়ের জন্য দাঁড় করাতিস, ওই লাশটিকে আমরা পুরো গায়েব করে খেয়ে ফেলতাম, কিন্তু তুই কিভাবে যেন আমাদের মায়াজাল বুঝে ফেলেছিলি, তোর অনেক সাহস, বেঁচে গেলি এবারের মতো। তো এটাই ছিল ঘটনা। আসসালামু আলাইকুম লিসনার্স, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ডক্টর আলিফ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এইটা 1994-95 দিকের ঘটনা। রেফাত ভাই যেটা শেয়ার করেছেন, তিনি এমন একদিন একজন তার কাছে আসে হচ্ছে মসজিদ হয়ে। তো তখন তিনি বাসায় ছিলেন, আসরের ওয়াক্তে নামাজ পড়তে মসজিদের উদ্দেশ্যে রওনা হবেন। তো একজন লোক তার কাছে আসে এবং এসে তিনি বলেন যে অমুক জায়গায় একজন লোক আছে, আসলে বিপদে পড়েছে কে সেটা তিনি প্রপারলি বলেনি, বলেছেন যে ওই জায়গায় গেলে হয়তো একটা বাচ্চা ছেলের জীবন বাঁচতে পারে। তো বাচ্চা ছেলে বলতে ছেলেটার বয়স 10-12 বছর। পরিবারের সবার আপ্রাণ চেষ্টাতেও কোনো ধরনের সম্ভাবনা খুঁজে পাচ্ছে না ছেলেটাকে রক্ষা করার। ছেলেটা প্রতিদিন রাতের বেলায় নাকি বেশ বড় ভয়ানক স্বপ্ন দেখে নাকি কাউকে দেখে, সেরকম কিছুর একটা আভাস দেয়। তো তখন ইমাম সাহেব কিন্তু তার সাথে প্রায় সময় বিভিন্ন কাজে যেত। সেই ইমাম সাহেবকে নিয়ে ওই জায়গাটায় যাওয়ার কথা তাকে বলা হয়। তো ইমাম সাহেবের সাথে তিনি প্রথমে এই জায়গাটাতে সাথে যেতে রাজি হন না, কারণ আসলে তিনি ব্যাপারে কিছু জানতেন না। অন্যান্য সময় দেখা যেত যে কোনো ক্ষেত্রে কোনো একটা নিউজ আসার সাথে সাথে রেফায়েত ভাইয়ের ওস্তাদেরা তাকে নক করতো বা তাকে বলতো হ্যাঁ এই জায়গায় যাও, ওই জায়গায় যাওয়া যাবে। এইটার ক্ষেত্রে কোনো ধরনের আভাস আগের থেকেই আসে নাই, অনেক আগের থেকে দিয়ে রাখতো ওস্তাদেরা যে তোমার কাছ থেকে এরকম একটা কেস আসতে পারে, তুমি দেখো কি অবস্থা, তুমি যেতে পারবা কিনা। কারণ সব কেসগুলো তো আসলে সবসময় ওস্তাদেরা যে সলভ করতে পারে না, আসলে তাদের রেফায়েত ভাইয়ের হেল্প লাগতো। তো রেফায়েত ভাই যেটা বলে যে আমি জানি না আপনারা কি ধরনের কেস নিয়ে আসছেন, আসলে যে কেসটা নিয়ে আসছে সেটা একদমই ধোঁয়াশা, যে যিনি খবর নিয়ে আসছেন তিনি একদমই জানেন না, তিনি পরিবারের কেউ না, তিনি বাইরের কেউ। তো তিনি বাচ্চাটার কথা বলছেন বারবার যে ভিকটিম হচ্ছে একটা বাচ্চা ছেলে, সে প্রতিদিন রাতের বেলায় খুব খারাপ অবস্থা ছেলেটার হয়ে যায়। ছেলেটাকে কয়েকবার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু ডক্টর আসলে তেমন কেমন কিছু বলেনি, কোনো ধরনের খারাপ কিছু ধরতে পারেনি। তো সবাই মনে করতে থাকে যে ইফেক্টটা কোন জায়গা থেকে এসছে। তো এরকম কিছু একটা রেফায়েত ভাই শোনে। তো রেফায়েত ভাই তখনও বুঝে নাই, কারণ কেসটা তার কাছে ক্লিয়ার ছিল না, তিনি একটু কনফিউজ ছিলেন। তো যেই জায়গাটার কেস আসে সেই জায়গাটায় আরেকটা কেস রেফায়েত ভাইয়ের ছিল,
তো সেটার কি অবস্থা এবং সেটা কেমন আছে সেটাকে জানার জন্যই রেফাত ভাই আসলে মূলত সেই জায়গায় যায়। নর্মালি রেফাত ভাইকে নিয়ে যাওয়া হয়, তিনি বলেন যে আমাকে ঠিকানা দিয়ে যান, আমি যদি আসি আমি হঠাৎ করে আসবো, আমি আপনাদের জানিয়ে আসবো না। তো এইটা হচ্ছে মার্চ এপ্রিলের দিকে 1994 অথবা 95 কোন একটা সাল, তার আসলে রেফাত ভাই আমাকে এক্সাক্ট সালটা বলতে পারেন নাই। 94-95 যে কোনো সময় হবে। ইমাম সাহেবকে তিনি নিয়ে যান। যেদিন রওনা দেন সেদিন ঢাকার থেকে রওনা দেন এবং প্রচন্ড বৃষ্টির মাঝখানে রওনা দেন। প্রথমে চিন্তা করেছিলেন যে আসলে তিনি যাবেন না, গেলে কোন ধরনের সমস্যা হয়, আর এমন বৃষ্টি, আর উনি মনে করছিলেন যে বৃষ্টির বাধা পড়লো কিনা, জানি না কি হয়। তো তিনি বৃষ্টির মধ্যেই রওনা দেন এবং রওনা দিতে দিতে তার সন্ধ্যা হয়ে যায়। বাস ছিল রাত্রে 11টায়। তো পরে বৃষ্টি থামে রাত্রে 9:30-10টার দিকে, তখন তারা বাসার থেকে বের হয় এবং তার বাসার কাছাকাছি বাস স্টেশনে বাসে ওঠে এবং বাস নামায় তাদের কুমিল্লার আশেপাশে কোনো একটা জায়গায়। রাত তখন 3টা, 3:30, 4টা বাজে আর কি। তো কুমিল্লা যেই জায়গাটার কুমিল্লা আসলে এক্সাক্ট লোকেশনটা তিনি আমাকে বলেননি এবং যতটুকু বলেছেন যে কুমিল্লার আশেপাশে, লোকেশনটা তিনি আমাকে বলেননি। তো যেই জায়গায় পৌঁছানোর পরে ওই জায়গায় তো সম্পূর্ণ অন্ধকার, আর উনি তো কাউকে না জানিয়ে গেছেন। তো উনি আসলে ডিসিশন নেন যে ওখান থেকে মসজিদে যেয়ে সকালবেলাটা পর্যন্ত মসজিদে কাটাবে না, কিছুক্ষণ পর যেহেতু ফজরের আজান দিয়েই দিবে, তো শুধু শুধু কষ্ট করে বাড়িতে যাওয়ার দরকার কি এত রাতে, ভোরবেলা সবাইকে ডিস্টার্ব করে, এর থেকে ভালো মসজিদে যেয়ে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে পরে ওখান থেকে চলে যাবে। তো আশেপাশে মসজিদ খুঁজতে খুঁজতে তারা একটা মসজিদ পায়। তো রেফাত ভাই মসজিদ থেকে নামাজ শেষ করে বের হবে। তো ওই সময় প্রচন্ড বৃষ্টি, কোনোভাবেই বের হওয়া যাচ্ছিল না, ছাতাও নিতে পারেননি তারা। এখন বৃষ্টির পর ফজরের নামাজের পর মসজিদ পুরো খালি, আর প্রচন্ড মুষলধারে বৃষ্টি। মসজিদের ভেতরে তো আর ঘুমানোর কোনো ব্যবস্থা হয় নাই, ঘুমাইতে হয় হলো মসজিদের বাইরের বারান্দায়। তো যেহেতু গ্রামের মসজিদ, বাইরে একটা জায়গায় ঘুমানোর জায়গা আছে, ওই জায়গায় লাশের খাটিয়া টাটিয়া সব একসাথে জড়ো করা। সকালবেলা মক্তবের জন্য যে বাচ্চারা ছোট ছোট টেবিল, সেই ছোট ছোট টেবিলও রাখা আছে। তো রেফাত ভাইদেরকে বলা হয় যে আপনারা যেহেতু আসছেন দূর থেকে, তো এক কাজ করেন এই জায়গায় বিশ্রাম নেন, আমরা এখন চলে যাব। আর আজকে নাকি যিনি মক্তবে ক্লাস নেন তিনি ওই হুজুরটা নাই। তো রেফাত ভাই আর ইমাম সাহেবের হয়ে চুপ করে বসেছিলেন। ইমাম সাহেবের মধ্যে দিয়েছে ঘুম, কারণ ঘুম ধরেছে, অনেকক্ষণ জার্নি করেছে, ঘুম ধরেছে, ঘুমিয়ে গেছেন। তো তখন বাজে হচ্ছে সকাল 5:30, 5:45। রেফাত ভাইয়ের একটা সময় তন্দ্রা লেগে আসে, রেফাত ভাই ঘুমিয়ে যায়। আর যেই বাড়িতে যাবেন তারা আসলে কেউ জানেন না যে আসলে রেফাত ভাই যাচ্ছেন। আর এটা এমনও না যে ঘটা করে যাচ্ছে অথবা 2-1 দিনের মধ্যে গেছে, না, সেই লোক আসার অ্যাটলিস্ট 25 থেকে 27 দিন পরে রেফাত ভাই সেই জায়গাটায় যায়। যেহেতু ঠিকানা দিয়ে গিয়েছিল আর রেফাত ভাইয়ের সাথে সাথে যায় নাই, ওইখান থেকে কেউ কন্ট্যাক্টও করে নাই রেফাত ভাইয়ের সাথে। তো রেফাত ভাই ওই বাড়িতে যাওয়ার আগ মুহূর্তে ওই বারান্দায় বিশ্রাম নিচ্ছিলেন। ঘুমানোর মধ্যেই, তন্দ্রা লাগার মধ্যে তিনি তন্দ্রার মধ্যে একটা জিনিস দেখে যে তিনি পাহাড়ের উপরে, রেফাত ভাই বলে যে আমার পরিষ্কার মনে আছে স্বপ্নটা এরকম যে, তো আমি তন্দ্রা লেগে গেছে, আমি পাহাড়ের উপর থেকে পিছলে পড়ে গেছি। আর উনি যে পিছলে পড়ছে, উনি হঠাৎ করে দেখেন যে তিনি একটা গাছের ডালের সাথে ঝুলে আছে, ওনার পায়ের সাথে কিছু একটা পেঁচিয়ে আছে এবং যেই জিনিসটা পেঁচিয়ে আছে সেটা একটা সাপটা ওনার পাটা ধরে রেখেছে এবং উনি ঝুলে আছে গাছের সাথে। উনি পাহাড় থেকে পিছলে পড়ানে হঠাৎ করে তার ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙে একজনের স্পর্শে। তো ঘুম ভাঙার পর দেখে ইমাম সাহেব বলে যে চলেন, সকাল 9টা বাজে, বাড়িতে যাওয়া যাক, যে বাসায় সমস্যা, আপনার কাছে তো ঠিকানা আছে তাই না, চলেন, আপনি তো ঠিকানা নিছেন। তো বলে যে হ্যাঁ ঠিকানা আছে। তন্দ্রা লাগার সাথে সাথে এতক্ষণ হয়ে গেছে, ঘুমাবে, এটা রেফাত ভাই চিন্তা করেন। বৃষ্টি তখনও পড়ছিল, আসলে ওই সময়টায় বেশ বৃষ্টি, আর আগের দিন রাতের বেলা কালবৈশাখী ঝড় হয়েছে। ঝড় মানে কালবৈশাখীর মতোই ঝড়, তো প্রচন্ড ঝড় হয়েছে। তো রেফাত ভাই ইমাম সাহেবের সাথে পরে হাঁটা দেয়, একটা পর্যায়ে হাঁটতে পারে না, পরে সেখান থেকে ভ্যানে করে, রিক্সায় করে, তখন তার এরকম অটো ছিল না, আর রাস্তাঘাট ছিল কাঁচা, পাকা রাস্তা। এখন তো সব জায়গায় পাকা রাস্তা, তখন পাকা রাস্তা ছিল না, কাঁচা রাস্তা। তো কাঁচা রাস্তার মাঝখান দিয়ে হেঁটে একটা পর্যায়ে রিক্সা ভ্যান এরকম করে প্রায়
9.5 মাইল রাস্তা তাকে পাড়ি দিতে হয় সেই মসজিদ থেকে। রেফাত ভাই বলে যে ভাই মজার কষ্ট যে আমি যেই জায়গায় নামলাম সেই জায়গা থেকে আমাকে সেই বাড়ি পর্যন্ত যেতে 9.5 মাইল রাস্তা। গ্রামের 9.5 মাইল অনেক রাস্তা, ক্ষেতের মাঝখান দিয়ে হেঁটে যে আবারও একটু রিক্সা, আবার একটু ভ্যান, সেখানে রিক্সা চলে না, কাঁচ মাটির রাস্তা, কিছু জায়গায় হচ্ছে ইটের রাস্তা, খুব মানে একদম গহীন অরণ্যের ভিতরে বাসা, এরকম অবস্থা। তো উনি যখন বাড়ির কাছাকাছি পৌঁছায় 2-2.5 ঘন্টা 3 ঘন্টার মতো লেগে যায় আর কি। তো তখন জোহরের আজান দিবে অবস্থা। তো বাড়ির ছেলেপেলেরা সব দেখে যে পুকুরে গোসল টোসল করছে। তো উনি যখন বাড়ির মধ্যে পৌঁছায়, ওই বাড়িটা হচ্ছে দোতলা বাড়ি, নিচতলা পুরাটা হচ্ছে পাকা, উপরে পাকা অংশ, অর্ধেক অংশ ছাদ, অর্ধেক অংশ খোলা। সেই বাড়িটা সেই এলাকার মধ্যে বেশ নাম করা একটা বাড়ি, অনেক মানুষের সমাগম। কি রে ভাই, রেফায়েত ভাই তো পুরা তাজ্জব হয়ে গেল যে অনেক মানুষের সমাগম, কাহিনী কি, ঘটনা কি? ঘটনা খুবই গভীর, কিন্তু আসলে যেই বাড়িতে তিনি আসছেন বা যেই সমস্যার জন্য আসছেন সেটা আসলে ওই মুহূর্তে কোনো কিছু মাথায় রেফায়েত ভাই ঢুকছিল না। যে বাড়িতে গেছেন সেই বাড়িতে দেখেন যে বাড়ির সামনে একটা উঠানের মধ্যে প্রচুর মানুষ, একটা লোক টেবিলের মধ্যে বসে বসে সবার কাছ থেকে 2 টাকা করে নিচ্ছে। তো উনি আসলে বুঝেননি যে 2 টাকা করে নিচ্ছে এটাকে। আমি আসলে ঠিকানাটা এক্স্যাক্টলি বলছি না, কিছু জিনিসের বাধ্যবাধকতা আছে। রেফাত ভাইও বলেছেন যে তিনি বলবেন না, তো বলেননি তিনি, এখন আর সেটা নাই। তো জাস্ট এতটুকু বলি যে সেটা হচ্ছে একজন কবিরাজের বাড়ি। রেফাত ভাইয়ের তো আসলে বাড়ি চিনতে সমস্যা হলো না, সে রেফাত অলমোস্ট মাথা চুলকাচ্ছে যে আমি আসলে কোথায় আসলাম। এত মানুষ, ভিড়ের যন্ত্রণায়, কেউ গাছের নিচে বসে আছে, একটা ছাউনি করা আছে, সেই ছাউনির মধ্যে বসে আছে, কারো হাতে খাসি, কারো হাতে মুরগি, মানে কারো হাতে লাউ, বাড়ির লাউ, এই সেই পুরা এলাহি কাণ্ড। পুরা উঠানে কমপক্ষে 150 থেকে 200 মানুষ একজন করে সিরিয়ালি ঢুকছে। আর ওই বাড়িটার মধ্যে, যেটা পাকা বাড়ি, সেইখানে কেমন একটা গালিচা টাইপের কিছু একটা দেওয়া। রেফাত ভাই বললেন যে আমার দেখলাম যে বাড়ির উত্তর দিকে একটা ঘর আছে, যেই ঘরে একজন করে ঢুকছে, এবং সেই ঘরের মধ্যে বাইরের থেকে মনে হলো যে ভিতরের যে জানালাটা, ওই বাইরের যে জানালাটা আছে সেখান দিয়ে কেউ একজন কাউকে বাতাস করছে। তো রেফায়েত ভাই আসলে উৎসুক জনতার মতোই, আসলে রেফায়েত ভাইকে যিনি খবর দিয়েছেন বা রেফায়েত ভাইকে যিনি খবর দিয়ে নিয়ে গেছেন, তার ওই জায়গায় যে উপস্থিত থাকবার কথা, এটাও রেফায়েত ভাই এক্সপেক্ট করছিলেন, কিন্তু ওখানে ওই যিনি খবর দিয়েছেন তিনি নাই। পুরা বাড়ির মধ্যে মানুষজন। তো রেফায়েত ভাই খুব সাধারণ দর্শক হিসেবেই সে জায়গায় গেছেন। তো রেফায়েত ভাই বলছেন যে উনি খালি এতটুক দেখতে পাচ্ছিলেন, এই জোহরের ওয়াক্তেই আজান দিচ্ছে, কিন্তু কারো কোনো ভ্রুক্ষেপ নাই। একটু পরে একজন লোক দাঁড়িয়ে পশ্চিম দিকে মুখ করে নিজে খালি মুখে আজান দিলেন। ভিতরে একটা ছোটখাটো মসজিদ আছে। মসজিদ বলতে হচ্ছে টিন শেডের ঘর, যেখানে নামাজ হয়। যারা আসে তারা হচ্ছে অনেকটা পীর বাবা বা কবিরাজের মুরিদ বা কিছু একটা, কবিরাজের কাছে আসছে সলিউশনের জন্য। সেই জায়গায় কিছু জায়গায় জামাতও হয়। তো রেফায়েত ভাই আসলে সত্যি কথা সেই জায়গায় জামাতের জন্য দাঁড়ান, নামাজ কালাম শেষ করেন, এবং যিনি নামাজ পড়ান তাকে জিজ্ঞেস করলেন যে ভাই এটা কি কার বাড়ি, এটা আমাকে একটু বলবেন, এটা কার বাড়ি? আমি এই ঠিকানায়, এই বাড়িতে একজনকে খুঁজছিলাম, এই বাড়ির মানে এই লোকটাকে আমি কোথায় পাবো? তো তিনি বললেন যে উনার নাম, উনি তো আমাদের বাবা, বলে বাবা মানে? বলে যে এটা তো ওনারই বাড়ি, উনি বাবা, উনি অনেক বড় পীর, অনেক বড় কবিরাজ। তো আপনার কি সমস্যা? রেফায়েত ভাই, এখন আপনাদের নিশ্চয়ই একটু শুনতে ডিফারেন্ট লাগছে। রেফায়েত ভাই বললেন যে আসলে আমি একটা অন্য কাজে আসছিলাম, আমার সাথে কি ওনার দেখা করানো সম্ভব? যে পরিমাণ মানুষ দেখলাম তাতে তো মনে হলাম ওনার অনেক মুরিদ আছে। বলে হ্যাঁ, ওনার অনেক মুরিদ, এবং এইসব মুরিদরা দূর দূরান্ত থেকে আসছে। অনেকে হাঁটতে পারে না, অনেকে হাত চালাতে পারে না, হাত নাড়াতে পারে না, অনেকে পঙ্গু, অনেকের বাসার সমস্যা, এই সমস্যা। আপনার যদি কোনো সমস্যা থাকে তাহলেই আপনাকে বাবা দেখবে। আপনি 2 টাকা দিয়ে একটা টিকিট কাটেন, আর যদি আপনি তা না কাটেন তাহলে আপনি বসেন, ফ্রিতেও তিনি দেখেন। আপনাকে সিরিয়াল নিয়ে বসতে হবে, এবং যখন আপনার সিরিয়াল আসে তখন আপনাকে বাবা ডাকবে।
তখন রেফাত ভাই বললেন যে আচ্ছা ঠিক আছে আমি বুঝলাম, কিন্তু আমি যে ওনার কাজে আসছি, আমি অনেক দূর থেকে আসছি, আমি একটু জানতে চাই ওনার সাথে কি আমি কিছুক্ষণ কথা বলতে পারবো? বা এই লোকটা কি, ওনার নাম যেই আহ, যেই লোকটা আসলে ওনাদেরকে ওই ঢাকায় গিয়ে খবর দিয়েছিলেন ওই মসজিদের মাধ্যমে ইমামের থ্রুতে, সেই লোকটার নাম হচ্ছে সিরাজুল। তো ওই লোকটা বলে, সিরাজুল ভাই উনি তো আমাদের বাবার শালা হয়, সম্পর্কে শালা হয়, উনি আপনাকে খবর দিল, বুঝলাম না। তো বলে যে উনি কি এই বাসায় থাকে? বলে যে উনি এই বাসায় থাকে, উনি একটু দূরে থাকে, এখন উনি তো এই বাসায় মাঝে মধ্যেই আসে, কিন্তু এই বাসাতে তো এই কয়েকদিন আমি ওনাকে দেখি নাই। ওনার বাড়ি তো এই বাসা এখান থেকে আরো দূরে, এখান থেকে মেলা দূরে, 20 মাইল দূরে এখান থেকে ওনার বাড়ি। তো উনি তো এর মধ্যে আসে নাই। বলে যে ওনাকে কি কোনোভাবে খবর দেওয়া সম্ভব? বলে যে খবর দেওয়া সম্ভব, কিন্তু এখনই সম্ভব না। কিন্তু তখন রেফাত ভাই বলে যে তাহলে আপনি আমাকে বাবার সাথেই একটু দেখা করায় দেন, আমি বাবার সাথে কথা বলে চলে যাবো, দরকার হয় আমি থাকলাম, কিন্তু আপনি আমার খবরটা পৌঁছান, বলবেন যে ঢাকা থেকে রেফায়েত নামে একজন আসছেন, যিনি আপনার সাথে দেখা করতে চান, এবং এই জায়গায় কি এরকম কোনো ছেলে আছে কিনা। ছেলেটার নাম আব্দুল্লাহ, এই আব্দুল্লাহ নামে কোনো ছেলে আছে কিনা। তখন ওই লোক কাগজটা হাতে নিয়ে, ইমাম সাহেব লিখে দিলেন, কাগজটা হাতে নিয়ে গেলেন, এবং 10 মিনিটের মাথায় রেফায়েত ভাইকে সেই পীর সাহেব ডেকে পাঠালেন। পীর সাহেব যখন ডেকে পাঠালেন, রেফায়েত ভাই পীর সাহেবের রুমে ঢুকলেন। তখন প্রচুর মানুষ, তপ্ত রোদ, মানুষজন অপেক্ষা করছে, বৃষ্টি নাই, রোদ উঠেছে, তপ্ত রোদ, মানুষজন অপেক্ষা করছে। লাস্ট কয়েকদিন যাবত তুমুল বৃষ্টির পর এই রোদটা অনেকদিন পর সবাই দেখা। তো সবার 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 অপেক্ষা, এবং সবাইকে ডিঙিয়ে রেফাত ভাই চলে যাচ্ছে। তো অনেকে আটকায়, আপনি সিরিয়াল ছেড়ে যাচ্ছেন কেন, আপনার কি এখন সিরিয়াল নাকি, আমার সিরিয়াল এখন, এই সেই প্রচুর অনেক কিছু। রেফাত ভাই দেখলেন যে রেফাত ভাইয়ের পেছনে পেছনে অনেকগুলো সাপ এগিয়ে আসছে, কালো সাপ। রেফাত ভাই জাস্ট পিছনে তাকালেন, এতগুলা মানুষের ভিতর তার চোখের মধ্যে সেই সাপগুলা নজরে পড়লো। মনে হলো যে এক একটা সাপ হচ্ছে 40-50 ফিট লম্বা। এই সাপগুলো তাকে ফলো করছে, এবং যেই সাপের মাথা তার পেছনে তাকে ফলো করে আসছে, সেই সাপের লেজ রেফাত ভাই দেখতে পাচ্ছে না। রেফাত ভাই এতটুকু খেয়াল করলেন জাস্ট। তখন অলরেডি জোহরের ওয়াক্ত শেষ করার পরে অলরেডি দুপুর 2:30 বাজে, 2:30-3টা বাজে। তো রেফাত ভাই বললেন যে আমি যখন ওনার ঘরে ঢুকবো, ঘরে ঢোকার সাথে সাথে আমি পেছনে তাকানোর পর আর সাপটাকে দেখলাম না। তো আমি বুঝলাম যে সাপটা আমাকে ফলো করছিল, অথবা সাপটা এখানে আছে, আমাকে দেখার পর রেগে গেছে। রেফাত ভাই ঘরের ভেতরে ঢুকলেন, ঢুকে দেখলেন যে 2 জন পুরুষ, যে প্রায় লম্বায় 5.5 ফিট, 6 ফিট, 5.5 ফিট, 5 ফিট, 5.5 ফিটের মতো লম্বা। তারা 2জনই সবুজ কালারের পাঞ্জাবি পরা, এবং 2জনই একটার মাঝখানে মুরব্বী, যার বয়স কমপক্ষে 55 থেকে 60 বছর হবে, তাকে বাতাস করছে, এবং সেই লোকটা চুপ করে তসবি গুনছে এবং চোখ বন্ধ করে রেখেছে। রেফাত ভাই সামনে যেয়ে বসলেন, বললেন যে আপনার নাম কি অমুক? আমি তো জানি না এটা পীর বাড়ি বা কবিরাজের বাড়ি, আমি বুঝি নাই আর কি, আসলে আমি তাহলে পরে আসতাম, আমাকে তো ঢাকাতে সিরাজুল নামক এরকম একটা লোক খবর দিয়েছিল, আপনি এখানে আব্দুল্লাহর বাবা, নিশ্চয়ই আপনি। তা আমি আব্দুল্লাহর ব্যাপারে আপনার সাথে কথা বলতে আসছি। তো উনি দেখলেন, রেফাত ভাই দেখলেন যে পীর সাহেবের ঘুম ভাঙলো, পীর সাহেবের চোখ খুললো। পীর সাহেব বললেন যে আমি আপনার অপেক্ষায় ছিলাম। রেফাত ভাই বললেন আপনি আমার অপেক্ষায় ছিলেন না, আমি কে আমার অপেক্ষায় থাকে সেটা আমি ভালো করে জানি। আপনি এখনো আমাকে মনে করতেছেন আমি আপনার রুগী, আসলে আমি আপনার রুগী না। বাইরে আপনার প্রচুর রুগী অবস্থান করছে, আমি আপনার কাছ থেকে 2 মিনিট সময় নিব, এর মধ্যে আমি চলে যাব। জাস্ট আমি এতটুকু জানতে চাচ্ছিলাম যে আপনার ছেলের বয়স কি 12 বছর, এটা আমি শুনেছি। আর আপনার ছেলে, যতটুকু আমি আপনার শ্যালকের কাছ থেকে খবর পেয়েছি, আপনার ছেলে প্রায় সময় রাতের বেলা অজ্ঞান হয়ে যায়। তো আপনি পীর সাহেব হয়ে সেটা কিভাবে সম্ভব হয়? আপনি কি কোনো আমল টামল কম করছেন নাকি? বুঝলাম না। আপনি আমাকে দেখে চোখ খুললেন, আমার তো মনে হয় না আপনি লাস্ট 1-2-3 ঘন্টা যাবত ধ্যান থেকে চোখ খুলছেন। আমাকে দেখে ওরা চোখ খুললেন কেন?
তো রেফায়েত ভাইয়ের প্রশ্নে মোটামুটি পীর সাহেব বিব্রত অবস্থায় পড়ে গেছে। তো বিব্রত অবস্থায় পড়ে রেফায়েত ভাই সে একদম ডিরেক্ট খাটের থেকে নেমে এসে রেফায়েত ভাইয়ের সাথে হ্যান্ডশেক করলেন, এবং হ্যান্ডশেক করার পরে রেফায়েত ভাইকে বললেন যে আপনি আমার মেহমান, আপনি আমার সাথে ওই বাড়িতে চলেন। তো রেফায়েত ভাইকে নিয়ে তিনি বের হয়ে যান। পুরা বাড়ি ভর্তি মানুষজন সবাই একটু অবাক হয়ে তাকিয়ে থাকে যে এই লোককে নিয়ে কোথায় যাচ্ছে। তো ফার্স্ট অফ অল রেফায়েত ভাই বললেন যে দেখেন, আমি আপনার বাড়িতে কোনো ধরনের কাজ করতে পারবো না, আমি জাস্ট ছেলেটার সাথে দেখা করতে যাচ্ছি, ছেলেটার সাথে দেখা করে আমি চলে যাব। আমি দেখলে বুঝতে পারবো ছেলেটার কি অবস্থা। আমি আপনার বাড়িতে যাব না, আমি আপনার বাড়িতে খেতে পারবো না, কারণ কিছু খাবারের মধ্যে আমার অ্যালার্জি আছে, আর আপনার খাবারের মধ্যে আমার অ্যালার্জি মনে হয় একটু বেশি, কারণ আমি আপনাকে দেওয়া এই গরুর মাংস, খাসির মাংস খেতে পারবো না। আমি তো মোটামুটি শিওর আপনার কাছ থেকে, আপনি এইসব মানুষের কাছ থেকে জিনিসপত্র পাওয়া জিনিস রান্না বান্না করেছেন, সেটা আমার গলা দিয়ে নামবে না। বেটার আপনি আমাকে আপনার ছেলেটাকে দেখান, যেহেতু আমি এত দূরে আসছি, আমি আসলে আরেকজনকে দেখতে আসছিলাম, তার ফাঁকে আমি আপনার ছেলেটাকে দেখে যাব। আর সর্বপ্রথম আপনাকে জিজ্ঞেস করব যে আপনি আপনার ছেলের ব্যাপারে কি কি জানেন, পরে আমি আপনাকে ছেলেকে দেখছি। বলে যে আমার ছেলেটা তো উপরে আছে, ঘুমাচ্ছে, আপনি আমার ঘরে বসেন। বলে না, আমি আপনার ঘরে বসতে পারবো না, আমি খুব খুব বেশি হলে আমি আপনার উঠানে বসতে চাই। তো বলে যে ঠিক আছে, আপনি আমার উঠানে আসেন। তো এর মধ্যে সব রোগীদেরকে, যেসব মানুষজন বীর বাবার সামনে মানে উঠানে বসেছিল, তাদের সবাইকে আরেক পাশে নিয়ে যাওয়া হলো, এবং পীর সাহেবের সাথে কথা বলা শুরু করলো। তো উনি বললেন যে বলেন, আপনি আমাকে বলেন কি সমস্যা ছেলের, এবং ছেলের সমস্যা শোনার পরে ছেলেকে দেখব, দেখে বলে দিব কি করতে হবে। যতটুকু মনে হচ্ছে এই বাড়িতে আমি এখনো কিছু দেখি নাই, তবে এই বাড়িতে আপনার কাছ থেকে জানতে চাই আপনারা কিছু দেখেছেন কিনা। বলে যে আমরা প্রতিদিন একটা সাপ দেখি, আমাদের ভোরবেলা আমাদের দরজার পাশে একটা সাপ সবসময় পেঁচিয়ে থাকে। এই সাপটা যে একটা প্যাচ থাকে আমার ঘরের সামনে, এরপরে আরেকটা প্যাচ থাকে হচ্ছে আমার ছেলের ঘরের সামনে। আমরা বাসা রুম থেকে বের হলেই আমি প্রতিদিন সাপটাকে দেখি, দরজাটা কিছুক্ষণ খোলা রাখলে সাপটা আমার এখান থেকে চলে যায়। তিনি বললেন, রেফাত ভাই জিজ্ঞেস করলেন আর কি দেখেন। বলে যে সর্বপ্রথম সাপটা দেখেই আমাদের শুরু। আমরা প্রায় বছর খানেক আগের থেকে এই সাপটা দেখা শুরু করি, এবং সাপটা দেখার পর আমরা কয়েকদিন পরে যখন সাপটা দেখছিলাম, মাসখানেক পর প্রতিদিন যে সাপটা আসতো তা না, সাপটা আসতো প্রতি বৃহস্পতিবার। আমরা প্রতি বৃহস্পতিবার ভোরবেলা সাপটাকে দেখতাম আমাদের ঘরের সামনে। কোনো ফেনা টোনা কিচ্ছু তুলে না, কিন্তু সাপটা অনেক বড়, অনেক লম্বা, কালো কুচকুচে সাপ, এবং সাপটার মধ্যে মনে হয় কুমিরের যেমন ডোরা কাটা চামড়া, সাপটার মধ্যেও সেরকম ডোরা কাটা চামড়া। এবং সাপটা যখন আমাদের দরজার সামনে থেকে চলে যেত, সাপটা যে জায়গাটার উপরে অবস্থান করছিল সেই জায়গাটা পুরো রক্তে ভরা থাকতো। এটা আমাদের প্রতি বৃহস্পতিবার সকালবেলার দৃশ্য, এটা আমরা রেগুলার দেখতাম। 1-2 সপ্তাহ দেখি নাই, কিন্তু মোরলেস 1-2 মাস আমরা এরকম দেখার পরে আমরা প্রতিদিন আমাদের উঠানের মধ্যে একটা কবরের মতো মাজার দেখা শুরু করলাম। সর্বপ্রথম আমার স্ত্রী তো পর্দার ভেতরে থাকে। তো রেফাত ভাই বলে যে এসব ভণ্ডামি ছাড়েন, পর্দার ভেতরে থাকে, আপনি আমাকে বলেন। উনি আমতা করছিল, আমার স্ত্রী দেখে এরকম। তো বলে যে এসব ভণ্ডামি ছাড়েন, বলেন আপনার স্ত্রী কি দেখেছে। বলে যে আমার স্ত্রী দেখলো যে আমাদের বাড়ির সামনে উঠানের মধ্যে একটা বিশাল বড় লাল গিলাফের মতো একটা কবর, সেই কবরটা অনেকটা মাজারের মতো। সেই মাজারটার চারিপাশে অনেক মানুষ অবস্থান করছে, এবং সেই মাজারের মধ্যে থেকে, মাজারের ওই কবরটার ভেতর থেকে একটা পানি বেরোচ্ছে। সেই পানিটা খুবই সুপেয়, এবং সেই সুপেয় পানিটা পান করছে অনেকগুলো কুকুর। রেফাত ভাই তো পুরা হয়ে গেল। বলল যে এরপরে আপনারা কি করলেন। বলে এরপরে আমরা চিন্তা করলাম আমাদের বাড়িটা হয়তো কোনো পবিত্র বাড়ি বা কোনো একটা কিছু, তখন আমরা এরকম জিনিস শুরু করলাম। আমাদের 1 বছর যাবত এই জায়গাটায় আমরা যখনই আমি রুগী দেখি, এবং আমার কাছে মনে হয় যে আমি যাই দিই সেটা আমার রুগীর কাজে আসে। তখন রেফাত ভাই আবারও বললো যে এসব ভণ্ডামি ছাড়েন, সত্য কথা বলেন, আপনি মাজার যেটা দেখেছেন আমি আপনার বলে আমি আপনার কাছ থেকে কোনো কথা শুনবো না, আমি আপনার স্ত্রীর সাথে কথা বলতে চাই।
তো উনি ওনার স্ত্রীকে আনতেই চাইছিল না, আর উনি যে এসব ইনফরমেশনগুলো দিচ্ছিল সেগুলো দেওয়ার সময় খুব আমতা আমতা করে দিচ্ছিল, বলে আমি আপনার স্ত্রীর সাথে কথা বলতে চাই। এরই মধ্যে কোথার থেকে জানি স্ত্রীর ভাই হাজির। স্ত্রীর ভাই যিনি সিরাজুল ইসলাম, যিনি খবর দিয়েছিলেন, তিনি বলেন আসেন আসেন ভাই, ভাই আপনি যে আসছেন অনেক খুশি হয়েছি, আপনি আসেন আমার ভাগ্নাকে একটু দেখবেন। বলে যে আমি আপনার ভাগ্নাকে দেখবো, কিন্তু আপনার দুলা ভাইয়ের সাথে বলে ওনার সাথে কথা পরে বলেন, আপনি আমার ভাগ্নাকে দেখবেন, আসেন। তো ওনার সেই পীর সাহেব ওই জায়গাটায় মোড়ার উপরে বসে রইলেন এবং রেফাত ভাইকে বাসার ভেতরে নিয়ে যাওয়া হলো। রেফাত বলে যে আরে এলাহি কাণ্ড। সেই জায়গায় তার স্ত্রী কান্না করছে, তার ছেলেটার সামনে যে দেখলাম যে ছেলেটা 12 বছর বয়স, ছেলেটাকে আঙ্গুলে তোলা যাবে এত পাতলা, মানে আপনি এক হাতে এক মুঠ দিয়ে এই ছেলেটাকে তোলা যাবে, ছেলেটা এত পাতলা এত শুকনা। ছেলেটা কথা বলতে পারে না ঠিক মতো, পানি খেতে পারে না, যেটুক পানি খাওয়ায় সেটা খুব জোর করেই খাওয়ানো হয়, সেটাও পারে না খেতে, মানে পানি খাওয়ার মতো শক্তিটাও ওই ছেলেটার ভেতর নাই। স্যালাইন দিয়ে রেখেছে, কোথার থেকে স্যালাইন দিয়ে রেখেছে, শল্য চিকিৎসক এসে স্যালাইন টেলাইন দিয়ে চলে গেছে। তো রেফাত ভাই বললেন যে বাবা এত বড় পীর, ছেলের এই অবস্থা কেন? ছেলের কোনো অবস্থায় উন্নতি হতে পারে নাই? এটা বলার সাথে সাথে তো বিস্ফোরক মন্তব্য আসতে শুরু করে যে বাবা পীর কি করেছে না করেছে, ছেলের এই অবস্থা। এখন ছেলেটা নাকি প্রথম দিন একটা স্বপ্ন দেখে, স্বপ্নের মধ্যে ছেলেটা দেখে যে একটা কালো সাপ তাকে পেঁচিয়ে রেখেছে, পুরা শরীরটা সাপের দেহের সাথে পেঁচানো, শুধু মাথাটা ছেলেটার বের হয়ে আছে। এবং সেটা স্বপ্নে দেখার সাথে সাথেই সে তার বাবাকে জানায়, বাবা একটা সাপ আমাকে পেঁচিয়ে রেখেছে এবং সাপ তার মুখের থেকে লালা আমার মুখে মাখিয়ে দিচ্ছে কিছুক্ষণ পর পর। এটা আমি স্বপ্নে দেখেছি, পুরো শরীরটা দিয়ে পেঁচানো, আমি নিঃশ্বাস নিতে পারছিলাম না এবং সাপটা তার মুখ দিয়ে আমাকে মুখ দিয়ে নিঃশ্বাস দিচ্ছিল, আমার শরীরটা ফুলে যাচ্ছিল বারবার। তো বাবা তেমন গ্রাহ্য করেনি। ওই মুহূর্তে তিনি কবিরাজ, ওই মুহূর্তে তিনি পীর হন নাই, এটা বছর খানেক আগের কথা। ওই মুহূর্তে কবিরাজ, তিনি পীর হন নাই, তখন ছেলেটার বয়স 11 বছর। তো বললো যে এটা উনি দেখলেও বাবা প্রথমে কোনো পাত্তা দেয় নাই, পরে নাকি দুয়া টুয়া পরে ফু দিয়ে দিয়েছে। এরপরে ছেলেটা বললো যে ঠিক একই স্বপ্ন, কিন্তু এবার একটু ভিন্নভাবে। ছেলেটা পুকুর পাড়ের মাঝখানে এবং ছেলেটাকে সেই সাপটা পেঁচিয়ে রেখে পুরা পুকুরের মাঝখানে তাকে ঘোরানো হয় স্বপ্নের মাঝে। পরে ছেলেটা ঘুম ভাঙার পরে ছেলেটা তার মাকে বলে যে মা, আমি তো এরকম আরেকটা স্বপ্ন দেখলাম, আমি সেই সাপটাকে যেতেই দেখছি না, আমি সেই সাপটা আমার পেছনে ঘোরে, আমি যেখানে যাই সেই সাপটাকে দেখি, স্কুলে গেলেও সেই সাপটাকে দেখি, আমি কোথাও গেলে শান্তি পাচ্ছি না, সেই সাপটাকে আমি প্রায় সময় দেখি। আগে আমি স্বপ্নে দেখতাম, এরপরে তো শুরু হলো, যখন এই সাপটাকে দেখতো ছেলেটা অজ্ঞান হতে শুরু করে। এরপরে তো আস্তে আস্তে ছেলেটা শুকিয়ে যেতে থাকে। ছেলেটা যতই খায় তাতেও কোনো লাভ হচ্ছিল না, একদম শুকিয়ে যাচ্ছিল, একদম শুকিয়ে কাঠ হয়ে গেল। 7 মাসের মাথায় কাঠ হয়ে গেল, 8 মাসের মাথায় ছেলেটা বিছানায় পড়ে গেল, ছেলেটার হাঁটার শক্তি নাই। রেফায়েত ভাই বলল যে আমি যতক্ষণ ছেলেটার কথা শুনছিলাম ততক্ষণই আমার চারিপাশে আমি সাপ যেমন জিহ্বা বের করলে যেমন স্টেপের শব্দ আসে, এরকম শব্দ আমি সারাটাক্ষণ পেলাম। কিন্তু রেফায়েত ভাই কোনো ধরনের আঁচ করতে পারে নাই যে সেই বাড়িতে কোনো প্রবলেম থাকবে। তবে রেফায়েত ভাই তার কাছে মনে হচ্ছিল যে দেয়ালের ভিতর দিয়ে কোনো একটা মুভমেন্ট আছে, দেয়ালের ভিতর দিয়ে কোনো সাপের মুভমেন্ট আছে। তিনি চারিপাশে দেখতে থাকলেন এবং দেখলেন যে দেয়ালের মাঝখান থেকে কালো একটা জিনিস এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করে যাচ্ছে এবং সেটা পেঁচিয়ে যাচ্ছে। রিফাত ভাই আর কিছু বললেন না, বললেন যে বাবা তুমি কি কথা বলতে পারবা? ছেলেটা খালি মাথা নাড়ালো যে কথা বলতে পারবে না, কিন্তু ছেলেটা যতটুকু তার মা বললো ছেলেটা শুনছিল আর কান্না করছিল। তো রিফাত ভাইয়ের কাছে ছেলেটার মা বললো যে ভাই আমার ছেলেটা কি বাঁচবে না? আমার ছেলেটা এত কষ্ট পাচ্ছে, আপনি জানেন আমি প্রতিদিন জায়নামাজের মধ্যে বসে দোয়া করি আমার ছেলেটার আল্লাহ নিয়ে যাক, এত কষ্ট দিচ্ছে আমার ছেলেটা, দেখা যায় এই অবস্থা দেখা যায় হাসপাতালের এই ডাক্তাররা ছেলেটার মধ্যে স্যালাইন দেয়, সেই স্যালাইন খায় আমার ছেলেটা তো প্রস্রাব পায়খানাও করতে পারে না, কিচ্ছু খায় না, সেটা এরকম কষ্ট পাইলে তো আমার ছেলেটার আল্লাহ নিয়ে যাক, আমি এত কষ্ট আমার ছেলেটাকে দেখতে চাই না, হয় ছেলেটার আল্লাহ নিয়ে যাক নইলে আমারে নিয়ে যাক, আমি এই কষ্ট দেখতে পারি না। আর এই বাড়ির থেকে বহুবার যাওয়ার চেষ্টা করছি ভাই, এই তালাক দিবে, ওই দিবে, সেই দিবে, এই লোকের যন্ত্রণায় আমি আসলে থাকতে পারছি না, আপনি আমাকে আমার ছেলেটাকে একটু সুস্থ করে দেন, যদি সুস্থ করতে পারেন আমি এই ছেলেটা নিয়ে অনেক দূরে চলে যাব।
আমার আমার এই 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 যন্ত্রণা ভাল লাগে না, আমার এই অন্ধকার জগৎটা আর ভাল লাগে না ভাই। তখন রেফাত ভাই জিজ্ঞেস করলেন, অন্ধকার জগৎটা আপনার স্বামীর সম্বন্ধে আমাকে একটু বলেন তো আপা। আপনার স্বামী কি আপনার ছেলেকে পছন্দ করে না? বলে, পছন্দ করবে না কেন, একটা মাত্র ছেলে, আমার 3টা মেয়ে, একটা ছেলে, এই ছেলেটা সবার ছোট, এই ছেলেটার এই অবস্থা। ভাই দেখেন কি, আমার মেয়েগুলার কোনো সমস্যা না, আমার মেয়েগুলাকে কেউ কিচ্ছু করে নাই, আমার মেয়েগুলার কোনো সমস্যা না, মেয়েগুলা কিচ্ছু দেখে না, মেয়েগুলো একদম সুস্থ, কিন্তু আমার ছেলেটা এরকম অবস্থা হলো কেন? আমার ছেলেটাকে এরকম অবস্থা হলো কেন? সেটা আমি এতটুকু বলতে পারি যে তার এই আলতু ফালতু ভণ্ডামির জন্য আমার ছেলেটা আজকে এই অবস্থা, এবং সেটার জন্য সম্পূর্ণ দায়ী আমার স্বামী। তো রেফাত বলল যে ঠিক আছে, আপনি এত উত্তেজিত হয়েন না, আমি বুঝতে পেরেছি আপনার কথা, আসলে আপনার মনের অবস্থা বুঝতে পেরেছি। আপনার স্বামীর সাথে আসলে কিচ্ছু নাই, তবে আপনার স্বামী ব্যাপারে আমি আমার ওস্তাদের কাছ থেকে জানবো। আর এই বাড়িতে আপনাদের কিছু আমি খেতে পারবো না, এই বাড়িতে যেসব খানা দানা রান্না হয়েছে সেটা আমার পক্ষে খাওয়া সম্ভব না। আমি যাই, আমি একটু পাশেই আছি, আমি আপনাকে জানাবো। আমি যদি জানাই, আমি আপনাদের বাসায় এসেই জানাবো, আপনার ছেলেটাকে আমি দেখে যাব, এবং আমি আপনার ছেলেটার জন্য কিছু একটা করার চেষ্টা করব। তো রেফাত ভাই যখন ওই বাড়ির উঠানে আসে, রেফাত ভাই দেখলো যে পুরা ভর্তি মানুষ যেটা সকালে দেখে তার থেকে আরো বেশি মানুষ। তো রেফাত ভাই খালি ওই লোকটার দিকে তাকায়, তাকে এসে চলে যায়, বাসায় চলে যায়। তো বাসায় চলে যায় বলতে যে সে জায়গায় খুঁজতে থাকে যে একটা ব্যবস্থা তো হবে, দরকার মসজিদে থাকবে। তখন ওই যে শালা 20 মাইল দূরে যার বাড়ি, সে সিরাজুল ইসলাম সাহেব, তিনি আসলেন, বললেন যে ভাই আপনি যদি কিছু মনে না করেন, আমার এক বন্ধুর বাড়ি একদমই কাছে, এবং ওর সাথে আমি কথা বলে রাখছি, আপনি একটু ওর বাড়িতে থাকেন আজকে রাতটা, যদি সম্ভব হয় তাহলে আমার যদি ভাগনাটার জন্য কিছু বাইর করতে পারেন, কোনো একটা সলিউশন দিতে পারেন, আপনার খুব উপকার হবে। বলে যে সলিউশন তো বের করতে পারবো, কিন্তু এই বাড়িতে আমি যে এই ধোঁয়া, যে কালো সাপ দেখলাম, সেটার কি করব? আমি তো সেই টেনশনে আছি। আচ্ছা ঠিক আছে, আমি রাতের বেলা যদি আমি ওস্তাদদেরকে ডাইকে নিয়ে আসতে পারি, আমি তার সাথে কথা বলে দেখব। তো ওই বাড়িতেই, বন্ধুর বাড়িতে, সেই বাড়িতে তাকে প্রচন্ড আপ্যায়ন করা হয়, এবং অচেনা বাড়ি, যে বাড়িতে আসলে কোনো কাজ না, কিচ্ছু না, কিন্তু সেই বাড়িতেই রেফায়েত ভাইকে প্রচন্ড আপ্যায়ন করা হয়। ওই বাড়িতে যিনি আপ্যায়ন করেছেন তিনি হচ্ছেন সিরাজুল সাহেবের বন্ধু, এবং বন্ধুর স্ত্রী প্রচন্ড আপ্যায়ন করে, এবং তাদের বাচ্চা কাচ্চাও খুবই ভালো। তো সেই বাড়িটা খুবই ওয়েল এস্টাবলিশড বাড়ি, মানে ভালো গৃহস্থের বাড়ি আর কি। তো সেই জায়গায় রেফাত ভাই একদম দুধ, গরুর দুধ, খাঁটি দুধ একদম, তারপরে সকালের নাস্তা, পিঠা সব মিলে অনেক এলাহি কাণ্ড। সেদিন রাতের বেলার ঘটনা, ওই বাসায় থাকা অবস্থায় রেফায়েত ভাই যেটা বললেন যে রাতের বেলা আমি যখন ওস্তাদের ডাকলাম, আমার 7 জন ওস্তাদ আমার কাছে আসে। নর্মালি ওস্তাদরা আসে 1 জন 2 জন, ওই দিন আমি ডাকলাম এবং আমার কাছে 7 জন ওস্তাদ আসলো। 7 জনের 7 জনে এসেই বললো যে, 7 জন এসে সবাই কথা বললো না, একদম হেড যিনি, তিনি বললেন যে যেই সাপ পেঁচাইছে সেটা তো পেঁচানোরই কথা, অতি লোভে যেটা হয় আর কি। এই লোক একটা কাজ করছে, এই কাজটা হচ্ছে যে এই লোক একজনের কাছ থেকে কবিরাজি শিখতে যায়, চিকিৎসার মারফত, যাকে চিকিৎসা করতে গেছে তার মারফত সে এমন এক মন্ত্র সাধনা করছে, যার কারণে এক জিন এই জায়গায় এসে জিন এসে সেখান থেকে যাবে না এমন অবস্থা। এবং সেই সাধনার জন্য হয়তো খারাপ কিছু দেওয়ার কথা ছিল সেই জিনকে, এবং সেটা যেহেতু তিনি দিতে পারেন নাই, সেই জন্য সেই জিন এসে সরাসরি অ্যাটাক করে তার ছেলেকে, এবং তার রক্ত এবং বংশ পরম্পরায় শুধু ছেলেকে অ্যাটাক করে বসছে, মেয়েকে অ্যাটাক করে নাই, এবং তার স্ত্রী এর মাঝখানে নাই। তবে তার স্ত্রী কি দেখেছে না দেখেছে সেটার ব্যাপারে তিনি কিছু বললেন নাই, তবে তিনি যে মাজার দেখেছে সেটা সত্য। সেই মাজার দেখার পরেই তিনি আসলে পীর বনে গেছেন, কিন্তু ওই পীরের মাজারের ভেতর থেকে নাকি কুকুর পানি আসছিল, সেটা নাকি কুকুর খাচ্ছে, সেটাও সেই কুকুর হচ্ছে সেই জিন, এবং সেই মাজার হচ্ছে সেই জিনের দেখানো মাজার। আসলে তাকে বিভ্রান্ত করা হচ্ছে এবং তাকে দিয়েই খারাপ কাজ করানো হচ্ছে। এবং সে ওই যে ঘরের মধ্যে বসা, যেই ঘরের মধ্যে তাকে রেফাত ভাই প্রথম গেছিল, সেই ঘরের মধ্যে তিনি রাতের বেলা থাকেন, এবং সেখান থেকেই তিনি চেষ্টা করেন খারাপ শয়তানের সাথে কন্ট্যাক্ট করার জন্য, এবং তাকে দিয়েই মোটামুটি মোরলেস অনেক খারাপ কাজ করানো হয়, যার কারণে তার কিছু কিছু রোগী ভালো হয়েছে, কিছু কিছু রোগী খারাপের দিকে চলে গেছে। এবং এই খারাপের অভিশাপ তো খারাপই হবে, খারাপ কখনো ভালো জিনিস দিয়ে শেষ হয় না। সুতরাং যেহেতু খারাপ জিনিস দিয়ে শেষ হয়, তার ছেলের উপরে সেটার প্রভাব পড়ে গেছে। সেই ছেলের উপরে
ওই সাপের বলেন, ওই জিনের বলেন নজর আছে, এবং ছেলেটাকে এদিক থেকে শেষ করে দিয়ে তারা আসলে ছেলেটাকে অনেকটা মানে ক্যাপচার করে ফেলতে চাচ্ছে, যেটার কারণে আপনি রেজাল্ট দেখলাম, তুমি রেজাল্ট দেখলা, যেটা ছেলেটা একদম বিছানায় পড়া। এদেরকে ধরতে গেলে আমাদেরকে আসলে অনেক দূরে যেতে হবে, এবং যদি দূরে যেতে হয় এবং তুমি যদি বলো দূরে যেতে, তাহলে আমাদের কিছু এখানে ঝামেলা আছে। আমরা যদি করতে পারি তোমাকে আমি জানাবো, তবে তুমি আজকে পারবে না, তুমি 1 সপ্তাহ পরে বাড়িতে আবার আসো। বাই দিস টাইম ছেলেটার কিচ্ছু হবে না। তুমি এক কাজ করো, এই আমলটা একটু দিয়ে যাও। এই আমলটা ওনার হাজবেন্ড যাতে কোনোভাবেই না জানে, সে যদি জানে তাহলে সেই শয়তানের খপ্পরে পড়ে সে এটাকে নষ্ট করে ফেলবে। এই আমলটা শুধুমাত্র তুমি সিরাজুল সাহেবকে এবং তার বোনকে দিয়ে যাবা, এবং সিরাজুল সাহেবের উপস্থিতিতে তার বোনকে দিবা, যাতে কোনো ধরনের নেগেটিভ ইমপ্রেশন বা কোনো ধরনের নেগেটিভ কথাবার্তা না ছড়ায়। তুমি সিরাজুল সাহেবের উপস্থিতিতে তার বোনকে এই আমলটা দিবা। ছেলেটার মধ্যে খাওয়ার একটা টেন্ডেন্সি চলে আসবে। বাই দিস টাইম ওকে যারা ক্যাপচার করতে চাচ্ছে বা ওকে নজর দিয়ে রেখেছে, ওকে কিছু খেতে দিচ্ছে না, এবং তারাও মোটামুটি একটু দূরে সরে যাবে। রেফাত ভাই ওনাদের বাড়িতে যায় এবং বলে যে দেখেন, এই জিনিসটা করবেন আপনারা, এটা হচ্ছে জমজম কূপের পানি, এই পানিটা কোনো পানির সাথে মেশাবেন না, এটা আপনার ছেলেকে খাওয়াবেন, কষ্ট হলেও খাওয়াবেন, এবং আপনাদের ঘরের মধ্যে এই চারিপাশে এই জিনিসটা রাখবেন। এই জিনিসটা রাখার সাথে সাথে সন্ধ্যা হলেই নামাজ পড়বেন ছেলের সামনে এবং এই দোয়াটা করবেন। যাই হোক, এটা দেওয়ার পরে রেফাত ভাই সেখান থেকে তার স্ত্রীকে বলে এটা আপনাকে করতে হবে, এবং কোনোভাবে আপনার এই আমল সম্পর্কে আপনার হাজবেন্ড যেন না জানে, আপনি এটা সম্পূর্ণ দরজা লাগিয়ে করবেন। বলে যে সে তো এবারে ঘরের মধ্যে ঢোকেই না, সে যখন একেবারে ওই আসরে বসে সেই জায়গায় থাকে, সেই জায়গায় এই জায়গায় আসে না, আপনি টেনশন করেন না, আমি এটা করব। তো ওই সিরাজ সাহেবের উপস্থিতিতে তিনি করেন। এরপরে রেফাত ভাই আসলে সেখানে আর থাকেন না, ঢাকায় চলে আসেন। 7 দিন পরে রেফাত ভাই আবারও সেই বাড়িতে যান। আসলে রেফাত ভাইয়ের সেই ছেলেটাকে দেখে মায়া লেগে যায়। ছেলেটা একদম ক্যাকেকটিক হয়ে গেছে, একদম শুকিয়ে কাঠ। ছেলেটার তো অবস্থা খুব খারাপ দেখে রেফাত ভাইয়ের মায়া লাগে। তো 7 দিন পরে যখন রেফাত ভাই আবারও সেই জায়গায় রওনা দিবে, তার আগের দিন রাতের বেলায় ওস্তাদরা আসে। ওস্তাদরা রেফাত ভাইকে বলে যে এইটা হচ্ছে জমজম পানি, এইটা হচ্ছে কেশর, ওই যে আর কি বলে স্যাফরন, এটা নিবা, আরো কিছু জিনিসপত্র ম্যাটেরিয়ালস দেয়, এটা নিয়ে ওই বাসার মাঝখানে এই জিনিসটা রাখা আছে, সেটা উঠাই ফেলবা এবং এটা বাচ্চাটাকে খাওয়াবা। ওর বাবা আসলে কিছু জিনিস করতে যেয়ে বাড়ির মাঝখানে, ঠিক মাঝখানে যে জায়গাটা সে বলেছে মাজার দেখে না, সেই জায়গায় আসলে সে কিছু জিনিস পুঁতেছে, সেটা বের করে ফেলতে হবে। আর ওনাকে বলে আসতে হবে তিনি যেন এই জিনিসটা বন্ধ করে, না হলে তার ছেলে বাঁচবে না। এটা ওনাকে ভয় দেখাবা, এটা সত্যি না জিনিসটা, তাকে ভয় দেখানোর জন্য বলে। তো ছেলেটা না বাঁচার মতোই অবস্থা, তুমি গেলে ছেলেটাকে দেখে খুশি হওয়া, এটা বলে ওস্তাদরা চলে যায়। তো রেফাত ভাই 7 দিন পরে যেহেতু বাড়িতে যাওয়ার কথা ছিল, রেফাত ভাই পৌঁছায় হচ্ছে দুপুর 3টা 3:30টার দিকে। মসজিদে নামাজ পড়ে নেন, কারণ তিনি বাসে নামাজ পড়তে পারেন না, তার ওযু ছিল না। তো ওখানে নেমে মসজিদে নামাজ পড়ে। সেই 9 মাইল রাস্তা পাড়ি দিয়ে মোটামুটি অনেক দূর সময় পাড়ি দেওয়ার পরে সেই আসরের একটু পরে সেই তার ওই বাড়িতে পৌঁছায়। পৌঁছানোর পরে রেফাত ভাই বাড়িতে যখন পৌঁছায়, তখন ওই স্ত্রী ওই বাচ্চাটার কাছে যায়। তো বাচ্চাটার কাছে আগে হয়ে যায় হচ্ছে সিরাজুল সাহেবের বন্ধুর বাড়িতে, যেহেতু ওই বাড়িতে তিনি ছিলেন। তো সিরাজুল সাহেবের বন্ধুকে বলেন, তারপরে সিরাজুল সাহেবের খবর বলে ওরা সবাই বাড়িতেই আছে, কোনো একটা কারণে হয়তো সিরাজুল সাহেবের বাড়িতে ছিল। তো পৌঁছানোর পর সিরাজুল সাহেবকে রেফাত ভাই এখানে পায়, আর ওই বাড়ি ভর্তি মানুষ, খুবই স্বাভাবিক, তবে আগের তুলনায় একটু কম মানুষজন ছিল। তো রেফাত ভাই যখন ওই বাড়িতে যায়, দেখে যে ছেলেটা বসে আছে চেয়ারের মধ্যে। তিনি দেখলে বেশ বড় উন্নতি, ছেলেটার মধ্যে একটু মনে হচ্ছে চেঞ্জেস আসছে, ছেলেটা হাসি দিচ্ছে, ছেলেটা নাকি হালকা হালকা কথা বলতে পারে না, গলা এতটাই খারাপ অবস্থা ছিল যে শক্তি ছিল না, যে কথাই বলতে পারে না। তো রেফাত ভাইয়ের প্রতি খুবই প্লিজড ওই বাড়ির লোকজন সবাই, স্পেশালি সে পীর সাহেবও খুবই প্লিজড। পীর সাহেব বলে যে এখন আমি আপনাকে এতটুকু বলতে চাই যে আমি কি করেছি আমি না করেছি জানি না, সেই জিনিসটা আমি আর দেখি না। রেফাত ভাই বলেন যে আপনার সাথে আমি পার্সোনালি একটা কথা বলে চলে যাবো একটু পরে, আমি আপনার ছেলেটাকে দেখতে আসছিলাম, আর আপনার স্ত্রীর সাথে আমি কিছুক্ষণ কথা বলবো। তো রেফাত ভাই যখন বাড়ির ভিতরে ঢুকলো, তখন সেই স্ত্রী বলল যে হুজুর, আপনি যেহেতু আসছেন, আমি আপনাকে বলি, আপনি যখন চলে যান সে আমাকে অনেক মারধর করে, এবং সে আমাকে বলে যে আপনার সাথে আমার অবৈধ সম্পর্ক, এই সেই বহু কথা, এবং তার এই না বদলানোর কারণে আমার ছেলের এই অবস্থা ছিল।
এখন আমি আপনাকে এতটুকু বলি যে আমি আমলগুলা পড়ার পর তার কাছ থেকেও বেশ চেঞ্জেস দেখতে পাচ্ছি। তিনিও বেশ বদলেছেন, তার মধ্যে সেই রূঢ় আচরণটা আমি আর দেখতে পাচ্ছি না। আমার মেয়েদেরকেও তিনি প্রহার করতেন, আমার মেয়েদেরকেও তিনি মারতেন, সেটাও তার মধ্যে বেশ কমে এসছে। আপনি একটু তার সাথে একটু কথা বলে যান, আমার ছেলেটা আগের থেকে বেশ সুস্থ। রিফাত ভাই বলেন যে আপনারা এর মাঝখানে কিছু দেখেছেন? বলে যে আমরা প্রতিদিন রাতের বেলা একটু ধোঁয়া দেখতাম, তবে আগের মতো কোনো জিনিস সেই ঘর থেকে বের হওয়ার পর সাপ দেখা, আমি মাঝে মধ্যে, ওই স্ত্রী বলছেন, ওই সেই পীর সাহেবের স্ত্রী বলছে যে আমি মাঝে মধ্যে একটু সাপ দেখতাম, আমি এখন সেটা দেখতে পাচ্ছি না। আমি স্বপ্নে দেখতাম, আসলে আমি সেটা দেখতে পাচ্ছি না। আমার ছেলেটাও না আগের থেকে বেশ সুস্থ এবং সে এগুলা কিছু দেখছে না। তবে ছেলেটা রাতের বেলা প্রায় সময় ঘামছে, ওর পাশে আমি থাকছি, আমি চেষ্টা করছি ওর পাশে থাকবার জন্য। ওর বোনরা ওকে অনেক হেল্প করছে, আর সিরাজ আমার ছোট ভাইটা অনেক আমাকে সাহায্য করছে। বলে যে না ঠিক আছে, আপনার ভাইয়ের কারণে তো এখানে আসা, আপনাকে আরেকটা আমল দিয়ে যাচ্ছে, সেটা আপনার হাজব্যান্ডকে বলার দরকার নাই, আপনার হাজব্যান্ডের সাথে আমি পার্সোনালি কথা বলে যাব। তো পীর সাহেবকে বললেন যে এবার পীর সাহেবকে সবার সামনে বললেন যে আপনার এসব ভণ্ডামি ছাড়েন, এসব লোকজনের কাছ থেকে এসব ভণ্ড জিনিসপত্র না বন্ধ করেন। লোকজন তো চেতে ফায়ার রেফাত ভাইয়ের সামনে। রেফাত ভাইকে মনে করি জায়গায় গণপিটুনিতে, রেফাত ভাই বলে যে আমি খালি গণপিটুনিটা খাইনি আর ওই জায়গাতে। ওই বলে যে ভণ্ডামি ছাড়েন, আপনার ছেলের অবস্থা, আপনার ছেলে রাতের বেলা মরে যায় অবস্থা, আর আপনি সবার কাছ থেকে সবাই রুগী বানাইছেন আপনি, না এখানে ভণ্ডামির আর জায়গা পান না। এসব ভণ্ডামি ছাড়েন, 2 নম্বরই ছাড়েন, এসব হালাল কাজ করেন, ক্ষেত খামারে যান, কিছু কাজ করেন, ভালো থাকবেন, পরিবার নিয়ে ভালো থাকবেন, শয়তানের পূজা করলে ভালো থাকবেন না। এটা বলার পর উনি ওখান থেকে চলে আসে। পরে উনি মাথা নিচু করেছিল। খুব মজার বিষয় হচ্ছে যে প্রায় 6 মাস রেফাতে চলে আসে, পরে 6 মাস পর শোনে যে সেই পীর সাহেব মারা গেছে কিভাবে সেটার ব্যাপারটা রেফাত ভাই বলে যে আমাকে ওস্তাদরা বললো না কেন মারা গেছে, কিভাবে মারা গেছে, তবে যতটুকু আমি তাদের কনভারসেশনে তাদের টোন শুনে বুঝেছি যে আসলে মারা গেছে হচ্ছে এরকম শয়তানি কাজ করতে যায়। সুতরাং শয়তানি কাজ সবাইকে ভালো পথ দেখায় না। রেফাত ভাই বললেন যে আমি বহু কেস দেখেছি, কিন্তু এরকম কেস আগে দেখিনি যে এক বাসায় পীর সাহেব আছে, তার বাড়িতে তারই ছেলের মধ্যে সমস্যা। সুতরাং তারা যে খুব ভালো থাকে সেটাও না। সব কাজ যে আপনি সাকসেসফুলি করবেন এবং সেটা ভালো, সব খারাপ কাজই ভালো দেখায় একটা সময়, কিন্তু সেটা খারাপ জিনিসটা এমনই যে আপনাকে পর্দা দিয়ে রাখে খারাপটাই ভালো দেখার জন্য। তো এটা ছিল রেফাত ভাইয়ের একটা ঘটনা। এবং রেফাত ভাই যখন ঢাকায় আসে তখন ইমাম সাহেব বলছিল যে রেফাত সাহেব আপনি যত কথাই বলেন না কেন, ওই বাড়িতে যে মুভমেন্টটা ছিল সেটার ক্ষেত্রে আপনি আসলে কিছু করেন নাই। বলে সেটা চলে যাবে এমনি, সেটা আসলে আসছে ওই বাবার সাথে, ছেলেটার তো আসলে কোনো দোষ নাই, আমি সেজন্য ছেলেটাকে আসলে সাহায্য করেছিলাম। বাবার সমস্যা হচ্ছে যে ও যে বারবার মাজার দেখতো, ওই মাজারের ভেতর থেকে পানি পড়তো, কুকুরগুলা খেত, এটাতে সে আসলে মনে করেছে তার বাড়ি অনেক পবিত্র বাড়ি। আসলে সে বুঝেই নেই আসলে জিনিসটা যে তাকে রং পথে নিয়ে যাচ্ছে। তো ওনাকে তো আমি এটা বুঝাইতে পারতাম না, কারণ ওই মুহূর্তে নাকি যতক্ষণ এই কথাগুলো বলছিল রেফাত ভাই খালি রাগের সাউন্ড পাচ্ছিল। মনে হচ্ছিল যে যে পীর সাহেব উনি রেগে আছেন, ওনার চারপাশে আরো অনেক মানুষ রেগে আছেন। মানুষ না, মনে হচ্ছে যে রাগের শব্দ, রেফাত ভাই ঘাড়ের উপরে নাকি রাগের শব্দ পড়ছিল। বলে যে এটা আমি আর রিস্ক নিলাম না, এটা আমি ওনার উপরে ছেড়ে দিচ্ছি, বাকিটা উনি বুঝবে। উনি তোর স্ত্রীকে মারছে, উনি আর কত ভালো মানুষ। তো খারাপ শয়তান যখন খারাপ কিছু করে তখন খারাপ করাতেই থাকে। তো রেফাত ভাইয়ের মুখে আমার এটা শেষ ঘটনা শোনা। এবং হ্যালো লিসেনার্স, হ্যালো রাসেল ভাই, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন আর ভালো দলেই আছেন। আমার নাম রিপন, আমি লালমাট থেকে বলতেছি। আজকে যে ঘটনাটা আমি শেয়ার করব, এই ঘটনাটা আমার কাছে শেয়ার করেছেন, তার নাম হলো তন্ময়। আর তন্ময়ের বাড়ি হচ্ছে বাগেরহাটের মংলা এলাকায়। আমি চেষ্টা করব তন্ময় ভাইয়ের মতো করে ঘটনাটা আপনাদের মাঝে শেয়ার করার। রাসেল ভাই, বাগেরহাটের তন্ময় ভাই যে ঘটনাটা আমার কাছে পাঠিয়েছেন, সেটা শোনার পর থেকে একা রাতের বেলা নদীর পাড়ে দিয়ে হাঁটার সাহস যেন আমার হারিয়ে গিয়েছে। তো আমি সরাসরি কোনো কথা না বলে ঘটনায় চলে যাচ্ছি। তন্ময় ভাই পেশায় একজন সিভিল ইঞ্জিনিয়ার। তিনি গত বছর মংলার পশু নদীর তীরে ঘেঁষে একটা সরকারি বাঁধ নির্মাণের প্রজেক্ট তিনি আসলে সাইট ইনচার্জ হিসেবে কাজ করতেছিলেন। তো কাজের চাপের কারণে মাঝে মধ্যেই তাকে মাঝরাত পর্যন্ত সাইডে থাকতে হয়। তো সেখানটায় বাঁধের কাজ চলতেছিল। তার তার সেই কাজ
করা জায়গা থেকে মাত্র 200 গজ দূরেই ছিল হিন্দুদের একটা 100 বছরের পুরনো একটা শ্মশান। তো স্থানীয় মানুষরা রাতে এই শ্মশানের পাশ দিয়ে চলাফেরা করে না, কিন্তু তন্ময় ভাই আধুনিক মানুষ, তিনি আসলে এসব কুসংস্কার মানেন না, তিনি আসলে বিশ্বাস করেন না। তো ঘটনাটা ঘটেছিল আজ থেকে প্রায় 5 বছর আগে। তো রাত তখন আনুমানিক 1টা। তো সাইডের সব শ্রমিক কাজ শেষ করে যার যার ব্যারাকে চলে গেছে। তো তন্ময় ভাই তার ছোট কেবিনে বসে পড়ার দিনই কাজ মিলাচ্ছেন, মানে হিসাব মিলাচ্ছেন তিনি আসলে। তো হঠাৎ করেই চারপাশে তার কাছে মনে হচ্ছে বাতাস যেন অনেক উত্তাল হয়ে গেছে, অথচ একদম আকাশ পরিষ্কার, সবকিছু স্বাভাবিক, যেন তার কাছে মনে হচ্ছে যে প্রচন্ড পরিমাণে বৃষ্টি হবে। তো সেই সাথে তিনি এই বাতাসটার শুরু হওয়ার সাথে সাথে তিনি একটা জিনিস লক্ষ্য করেন যে তিনি পচা মাংস পোড়ালে যেরকম গন্ধ তৈরি হয়, তার কাছে ওইরকম একটা উদ্ভট একটা গন্ধ তার কাছে আসতেছে। তো তন্ময় ভাই ভাবলেন যে হয়তো শ্মশানে কোনো মৃতদেহ সৎকার করা হচ্ছে। তো তিনি কেবিন থেকে বের হয়ে নদীর পাড়ের দিকে তাকালেন। তো দূর থেকে দেখা গেল যে শ্মশানের চিতায় আগুনটা দাউ দাউ করে জ্বলতেছে। কিন্তু আশ্চর্যের বিষয় আসল ভাই, সাধারণত চিতা জ্বললে চারপাশে মানুষের কান্নাকাটি বা শ্মশানে আরও কিছু হচ্ছে আপনাদের শ্মশানের যে যারা পোড়ায় সাধু বা হলো তারা থাকে, বা আত্মীয় স্বজনরা থাকে, অথচ সেই শ্মশানটায় কেউ নেই। একদম হলো দেখা যাচ্ছে যে শুধু একটা চিতাই জ্বলতেছে, আশেপাশে কোনো মানুষজন নেই, এবং এমনকি সেই শ্মশান থেকে ওই পোড়ানোর আওয়াজ পর্যন্ত শোনা যাচ্ছিল, এবং তিনি কাউকে সেখানে দেখতে পাচ্ছেন না। তো কৌতূহলবশত তন্ময় ভাই হাতে টর্চ লাইটটা জ্বালিয়ে তিনি আস্তে আস্তে শ্মশানের দিকে এগোতে লাগলেন। আসলে তিনি এর আগে কখনো শ্মশানে আসলে সরাসরি কাউকে দাহ করা বা হলো সৎকার করা তিনি দেখেননি। তো তিনি আসলে সেই কৌতূহলটা মেটানোর জন্য তিনি সেই শ্মশানের দিকে যেতে লাগলেন, এবং তিনি কাছাকাছি যেয়ে দেখলেন যে শ্মশানে কেউ নেই। এমনকি তিনি দেখলেন যে যে চিতাটা জ্বলতেছে সেই চিতার মধ্যেও কেউ নেই, সেখানে শুধুমাত্র কিছু কাঠ দিয়ে আগুন ধরে দেওয়া হয়েছে, সেই চিতাটা জ্বলতেছে। তিনি বেশ অবাক হয়ে যান যে কি হচ্ছে এখানে, তো এমনি এমনি তো কাঠ তো কেউ জ্বালিয়ে রাখার কথা না, অবশ্যই কাউকে না কাউকে সৎকার করার জন্য তো এইভাবে কাঠ সাজিয়ে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয় বা সৎকার করা হয়। কিন্তু তিনি দেখতেছেন যে সেই শ্মশানে ওই কাঠের স্তূপের উপর বা কাঠের ভিতরে কোনো মানুষের অস্তিত্বই নেই, কোনো কিছুই দেখা যাচ্ছে না। তো যাই হোক, তিনি চিন্তা করলেন যে হয়তোবা কেউ শয়তানি করে জ্বালিয়ে দিয়েছে, বা কোনো একটা কারণে হয়তোবা কারণ থাকতে পারে যার কারণে হয়তোবা তারা এইভাবে আগুন জ্বালিয়ে রেখেছে শ্মশানে। তো রাসেল ভাই তিনি যখন ফিরতে যাবেন, তো তিনি অনুভব করেন তার পিছনে একজন কেউ দাঁড়িয়ে আছে। তো তিনি এবার একটু ভয় পেয়ে যান এবং তিনি পিছনে থাকার সাহস পান না। কিন্তু যখনই তিনি আবার তার পিছনে না তাকিয়ে তিনি তার বাসার উদ্দেশ্যে, থাকার ঘরের উদ্দেশ্যে, বিশেষ করে কেবিনের উদ্দেশ্যে যাওয়ার জন্য পা বাড়ালেন, তখনই তিনি শুনতে পেলেন কেউ একজন তার নাম ধরে পিছনে ডাকতেছে। তো তন্ময় ভাই বেশ অবাক হলেন যে এখানে তার নাম ধরে ডাকতেছে কে আবার। তো তিনি কৌতূহল দূর করার জন্য তিনি যখন রাসেল ভাই পিছনে ঘুরে তাকালেন, তিনি যেটা দেখলেন সেটা দেখার জন্য মোটেও তিনি প্রস্তুত ছিলেন না। তিনি দেখলেন যে সেই শ্মশানটা যেটার মধ্যে চিতা জ্বলতেছিল, ওই চিতার মধ্যে একটা মেয়ে দাঁড়িয়ে আছে, এবং সেই মেয়েটার শরীরের পোশাক ছিল সাদা রঙের শাড়ি পরা ছিল, এবং সে করুণ দৃষ্টিতে তন্ময় ভাই দিকে তাকিয়ে আছে। তো এটা দেখে তন্ময় ভাই তো প্রচণ্ড পরিমাণে ভয় পেয়ে যান, কারণ সেই মেয়েটা উত্তপ্ত আগুনের মধ্যে কাঠগুলোর উপর দাঁড়িয়েই তন্ময় ভাই দিকে তাকিয়ে আছে। এবং যখনই তন্ময় ভাই মেয়েটার দিকে তাকালেন, সেই মেয়েটা তন্ময় ভাইকে উদ্দেশ্য করে বলল, আমাকে বাঁচান, এই আগুন আপনি নিভিয়ে দিন, আমি এই কষ্ট সহ্য করতে পারতেছি না, আমাকে বাঁচান। কিন্তু তন্ময় ভাই বুঝতেছে না যে মানে কি হচ্ছে তার সাথে এগুলো। তখনই তিনি বুঝতে পারেন যে এই এলাকার যারা কাজ করতেছিল এবং যাদের কাছ থেকে তিনি শুনেছেন যে এই শ্মশানে মানুষজন রাত হলেই এদের আশেপাশে কেউ যায় না,
তো এলাকার মানুষ আসলে যেটা বলেছে সেটাই সত্য, তিনি তার এটা মনে পড়ে এবং তিনি চিন্তা করেন যে এটা কোনো সাধারণ মেয়ে নয়, এটা কোনো মানুষ হতে পারে না, অবশ্যই এটা খারাপ কিছু। তো তিনি চিন্তা করেন যে এখানে থাকা তার নিরাপদ নয়। তিনি তার জীবন বাঁচানোর জন্য তিনি তার কেবিনের দিকে যত যান প্রাণ দিয়ে দৌড়াতে থাকেন এবং রাসেল ভাই অনেকক্ষণ দৌড়ানোর পর তিনি তার কেবিনে পৌঁছান এবং কেবিনে এসে সামনে এসে তিনি অজ্ঞান হয়ে পড়ে যান। এবং পরবর্তীতে যখন ওই কেবিনের আশেপাশে যারা হলো তার শ্রমিকরা যারা থাকার জন্য ছিল, যখন তাকে দেখলো যে তিনি তার কেবিনের সামনেই অজ্ঞান হয়ে পড়ে আছেন, তো পরবর্তীতে তার শ্রমিকরা তাকে হাসপাতালে নিয়ে যায় এবং হাসপাতালে নিয়ে যাওয়ার পর তার যখন জ্ঞান ফেরে তখন তিনি সমস্ত ঘটনা শেয়ার করেন এবং ওখানে যারা হলো পুরনো মুরব্বী শ্রমিক ছিল তারা বলেন যে স্যার আপনাকে তো আগেই বলা হয়েছিল যে ওইদিকে যেয়েন না, কিন্তু আপনি তো বিশ্বাস করেন নাই। তো পরবর্তীতে রাসেল ভাই তন্ময় ভাই হাসপাতাল থেকে রিলিজ নেয়, যেহেতু তার ওই ধরনের কোনো ক্ষতি হয়নি, শুধু অজ্ঞান হয়েছিলেন এবং ভয় পেয়েছিলেন। তো তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাকে আসলে রিলিজ দেওয়া হয়। তো তিনি আসলে পরবর্তীতে কেবিনে চলে আসেন এবং কেবিনে চলে আসার পর তিনি আর রাত করে ওই শ্মশানে কখনোই তো জানেই নাই। তো তিনি যত দ্রুত পারেন ওই প্রজেক্টের কাজটা শেষ করেন এবং শেষ করে চলে যান। তো রাসেল ভাই এটাই ছিল তন্ময় ভাইয়ের ঘটনা। তারপর থেকে নাকি তার সাথে এই ধরনের ঘটনা আর ঘটেনি, যদিও তিনি এর আগে আসলে ভূত পেতে বিশ্বাস করতেন না। তো সেদিনের পর থেকে আসলে তার বিশ্বাসটা তৈরি হয় যে আসলে যার সাথে এই ধরনের ঘটনা ঘটে আসলে সেদিন শুধুমাত্র সেই বুঝতে পারে যে ঘটনা কতটুকু সত্য, ঘটনা কতটুকু মিথ্যা। তো রাসেল ভাই এটাই ছিল ঘটনা। আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি আহমেদ বাবু। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। যে ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন আবির হোসেন ফরিদপুর থেকে। আবিরের নানাবাড়ি গ্রামের একটি গৃহস্থ বাড়ি, মানে বেশ বড় সড়ো আকারের, কেন তারা যৌথ পরিবার সেখানে থাকতেন এবং সেই ঘরগুলো থাকতো বেশ ছড়ানো ছিটানো। আবির যেখানকার কথা বলছেন নানাবাড়ির যে অংশটা, সেই জায়গাতে 3টে ঘর ছিল বড় বড় এবং তার মাঝখানে বিশাল একটা উঠান, আর উঠানের পেছন দিকে হেঁটে যাওয়ার চিকন রাস্তা ছিল। সেই রাস্তা দিয়ে গেলে তার পেছনে বড় বড় 2টা পুকুর, বেশ বড় 2টা পুকুর, যেটাকে দিঘি বলা যায়। এবং সেই 2 দিঘির মাঝখানে একটা ছোট্ট এক চিলতে রাস্তা আছে হেঁটে যাওয়ার জন্য। কিন্তু হেঁটে গেলে সেই জায়গাটা গিয়ে ঢোকে একেবারে বন বাজারের মধ্যে, সেখানে পুরো গাছ আর গাছ। তো অনেক আম গাছ আছে এবং অনেক পেয়ারা গাছ আছে এবং এছাড়াও অনেক রকম গাছ আছে। এটা অন্ধকার হয়ে থাকে, জায়গাটা দিনের বেলা আলো ঢোকে না ঠিক মতো। আর তাদের বাড়ির এই পাশে বাঁ দিকে একটা বড় পুকুর আর তার পাশে রাস্তা, সেই রাস্তা হেঁটে চলে গেছে একেবারে বাঁ দিকে অনেক দূরে। এবং সেই পুকুরের অপর পাশে একটা জায়গায় তাদের একটা জায়গা ছিল যেখানে নাকি কোনো মানুষ থাকতে পারে চাইলে এসে, থাকার জন্য একটা চৌকি ছিল এবং খোলা, চারিপাশে কোনো বেড়া নাই, ওটার কোনো দেয়াল নাই। এবং সেই জায়গায় নাকি একটা সময় তাদের সেই ইরা থাকতো, এখানে যারা আগে ফসলের কাজ টাজ করতো তারা থাকতো। এবং একটা সময় ওখান থেকে নাকি কথা শোনা যায় আর কি, আবির এটা 2011 সালের কথা বলছে, তখন সে শুনেছে ছোটবেলায় যে সেই জায়গা থেকে নাকি তাদের একজনকে পরিতে নিয়ে গেছিল। তাদের ওই যারা নাকি শ্রমিক ছিল তাদের মধ্যে একজনকে পরিতে নিয়ে যায়। এরপর থেকে নাকি ওইখানে আর মানুষ থাকতো না, ভয় পেত। তো রাতের বেলা ওখানে কেউ থাকে না। এখন সেখানে যেটা করা হতো যে তাদের ওই যে লাকড়ি পাটখড়ি এগুলো জমা রাখা হতো এক পাশে, আর এই পাশে কেউ যদি আসতো রাস্তা দিয়ে পথিক টথিক কেউ বসতে যাইতো, বসতো দিনের বেলা। রাতের বেলা একেবারে ওই ঘরটার কাছে কেউ যেত না। ওইটা একসময় কাচারি ঘর ছিল, অ্যান্ড প্লাস ওই যে ইরা থাকতো আর কি, তাদের শ্রমিকরা থাকতো। এখন কেউ থাকে না, কারণ ভয় পায় ওখানে, এরপর থেকে ভয় পায়, এর জন্য কেউ আর থাকে না। আর তাদের এই জমি জমাগুলো আবিরের নানা বাড়ির লোকজনরা আস্তে ধীরে লিজ দিয়ে দিছিল। তো এই কাজগুলো বাইরের মানুষই করতো, তাদের মানুষরা আর করতো না। তো মোটামুটি ঘরটা ওই জাস্ট ওই লাকড়ি কাঠখড়ি এগুলোই থাকতো সেখানে। তো আবির তার নানির কাছে শুনতো যে তাদের ওই গাছগাছালির ওখানে নাকি জিনপুরি চলাফেরা করে, পুকুরের ওই পারে। এবং তার নানি নাকি তাকে দেখাইছো আগুনের গোলা। সেটা আবির বলছে যে সে তার নানা বাড়ির এলাকাটাকে একটু বর্ণনা করে নিচ্ছে যে ওই জায়গায় আসলে ব্যাপারটা কিরকম। আবির নিজেই নাকি দেখছে এরকম আগুনের গোলা, তার নানি তাকে ছোটবেলায় দেখাইছে, ওই দেখ।
তো আবির জানলা দিয়ে দেখছে নানি যখন চুপচাপ করে ডাকতেছে ফিসফিস করে। তো গিয়ে সে উকি দিছে, উকি দিয়ে দেখছে আসলেই তার কাছে মনে হয়েছে ওই গাছপালার ঘন অন্ধকারের মধ্যে আগুনের মতো কিছু একটা দৌড়াদৌড়ি করতেছে, মানে এদিক যায় ওদিক যায়, মানে একটা আগুনের দলার মতো এদিক চলে যায় ওদিক চলে যায়। জিনিসটা খুবই আশ্চর্যজনক, কারণ ওইখানে এভাবে আগুন দৌড়ানোর কথাই না, আগুন লাগলে তো আগুনই ধরে যাবে ওইখানে। তো এইভাবে আগুন কেমনে দৌড়াইতো? তো এটা খুব আশ্চর্য একটা জিনিস ছিল আবিরের জন্য এক্সপিরিয়েন্স করা। তো যাই হোক, মোট কথা জায়গাটার মধ্যে কিছু ভৌতিক ভাইব ছিল। তো একটা বছর ওই ওই 11 সালের পরে যে কোনো একটা বছরে ওইখানে তার নানা বাড়িতে হঠাৎ তারা কাজ করলো আর কি, ফসলের তাদের যে জমি ছিল জমি জিরাতে কাজ করলো, এবং কাজ করার দরুন কিছু মানুষকে রাখলো কাজ করতে। তো এর মাঝে একজন লোককে রাখা হয়েছিল শাহেদ নামে, সে ওই টোটাল দেখাশোনা করবে, এবং মানে সকাল থেকে সে ওখানে যে ওই জমির দেখাশোনা এগুলা করবে, এগুলা তার কাজ ছিল। তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়। অনেকদিন পর কাউকে রাখা হলো এই জমি জমার কাজের জন্য, এবং শাহেদকে থাকতে দেওয়ার ব্যবস্থা হলো সেই যে খোলা ঘরটাতে। খোলা ঘরটাকে খোলা রাখার পেছনে নাকি এটারও কোনো একটা কারণ ছিল, তাদের পারিবারিক পুরনো ব্যাপার। ওইটাকে বন্ধ করা যাইত না আর কি, মানে ওই যে মানে বেড়া টেড়া দিয়ে আটকায় দেওয়া যেত না, মানে চারিপাশে কোনো বেড়া থাকতো না। হ্যাঁ, মানে খোলা, জাস্ট টিনের চাল আছে উপরে এবং খুঁটি আছে, ওইটার উপরে থাকতো, এবং ওইটা কোনো কারণে বেড়া দেওয়া যেত না। এখানে যে লাকড়ি টাকড়ি মানুষ টাল দিয়ে রাখছে সেটাও খোলার মধ্যেই থাকতো। তো ওই যে বেড়া না দেওয়ার পিছনে যে কি কারণ আছে সেটার মধ্যেও কোনো অতিপ্রাকৃত রিজন ছিল, যেটা আবির ক্লিয়ারলি জানতো না, তাকে বলা হয়নি, সে ছোট ছিল তাই। তো সেই লোকটাকে রাখা হলো শাহেদ নামে, এবং তাকে শোয়ার ব্যবস্থা করা হলো ওই খোলা রুমে। তো খোলা রুমে তাকে যে রাখা হয়েছে তাকে বলা হয়েছে যে ওখানে একটা চৌকি ছিল, সেই চৌকিটাকে কর্নারে নিয়ে ওখানে শুতে, এই পাশে লাকড়ি রাখা, পাটখড়ি টড়ি রাখা, এই পাশে খোলা জায়গা আছে। তো শাহেদ যিনি ছিলেন তিনি যখন চৌকিটাকে পাতলেন সেখানে তার জিনিসপত্র রাখলেন, দেখলেন খোলা, এবং গ্রামে ওই যখন এই ইসের সিজন মানে ফসল টসল নিয়ে কাজ করা হয় ওই সময় বেশ ঠান্ডা বাতাস চলে। এই বাতাসে রাতের বেলা এখানে শুয়ে থাকলে তার কাছে মানে শীত লেগে যাবে, তিনি বুঝতে পারলেন। তিনি এই জিনিসটা নিয়ে একটু চিন্তা ভাবনায় থাকলেন। তারপর তিনি যেটা করলেন, পাটখড়ির বেড়া তৈরি করলেন। পাটখড়ি দিয়ে বেড়া হয়, সেই বেড়া বানাইলেন তিনি, এবং এরকম বড় বড়, এবং সেটা তিনি তার চৌকির দুই পাশ দিয়ে মানে এই দেয়ালের দুই পাশে একটা ছোট্ট এল শেপের বেড়ার মতো লাগাই দিলেন ওই জায়গায়। তো এটাতে বাড়ির মানুষজন প্রথমে একটু মানে কথা বলতেছিল যে কি ব্যাপার, পরে চিন্তা করলেন যে বেচারা ওখানে থাকবে একেবারে খোলা, এটা কেমন জায়গা, আচ্ছা দেখ লাগাক, অসুবিধা নেই। আর তাকে টুকিটাকি নাকি বলছিল যে এখানে মানে এই জায়গায় বেড়া দিলে সমস্যা আছে, সে ওইটারে কানেই মাখে নাই। আর শাহেদকে ওখানকার ওই পুরনো একজন মানুষ বলছে যে এই জায়গার থেকে তো জেনে নিয়ে যায় মানুষ, তো সেটাও শাহেদ গায়ে মাখে নাই। তিনি এগুলা মানে এত সাহসী মানুষ ছিলেন, এগুলো তিনি গায়ে মাখতেন না, তিনি ওটা মানে উড়াই দিলেন কথাটা। তিনি এল শেপের বেড়া তৈরি করলেন পাটখড়ি দিয়ে, এবং সেগুলো বেঁধে ওই জায়গায় সুন্দর করে লাগাইলেন, মানে যাতে তার এখানে বাতাস ঠিক মতো না আসে। তো যাই হোক, থাকতেছেন শাহেদ ওখানে থাকেন, প্রথম একদিন দুদিন থাকলেন। তো তাকে আবিরের বড় মামা বললেন যে শাহেদ তুমি তো এখানে আসো, একটা জিনিস কিন্তু মাথায় রেখো, এখানে কিন্তু আমরা এই অনেক বছর এখানে কাউকে থাকতে দিই নেই, কারণ এই জায়গা সম্বন্ধে একটু ভয়ের কথা ছিল, কিছু দেখছো নাকি উল্টাপাল্টা, বা তোমাকে ভয়টাই দেখাইছে নাকি কিছু। তো শাহেদ বলে কি ভয় দেখাবে, ভয় যে না মানে মানুষ ভূতের ভয়টা পাইতো আর কি এখানে, না আমার ওগুলা কিছু হয়নি, আমি ভালোই আছি আলহামদুলিল্লাহ, সমস্যা হয়নি। তো বলে খুব ভালো খুব ভালো, তবে একটা জিনিস তোমার বলি, তুমি কিন্তু মানে রাতের বেলা যদি তোমার ছোট কাজও করতে হয় তাহলে কিন্তু বাথরুমেই যাবা, মানে এখানে সেখানে কিন্তু যে করো না, কোথাও রাস্তার পাশে বা ওই দেখছো যে আম গাছটা আছে ওগুলার আশেপাশে যেও না কিন্তু। হ্যাঁ, ওই আম গাছটা কিন্তু মানুষ ভয় পাইতো আরো, দেখে বলে যে ওখানে কিন্তু যেও না রাতে, তুমি গেলে একেবারে বাথরুমে চলে যাবা, চাপ কল আছে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে সেখানে শুবা, আর পরিষ্কার হয়ে থাকো, কারণ মানে এখানে সম্বন্ধে একটা বদনাম আছে। তো সাহেব জিজ্ঞেস করে যে কি বদনাম, বদনাম হলো যে এখানে বলতো এখান থেকে মানুষকে জিনে নিয়ে গেছে। তো সাহেব হেসে উঠে বলে আরে জিন টিন কিছু নেয় নাই, দেখেন কেউ পলাইছে এখান থেকে, আপনাদের এখান থেকে চুরি টুরি করে নিছে নাকি দেখেন। তো বলে আরে না না না, তাকে জিন নিয়ে গেছে, তারা কবরস্থানে পাইছিলাম, মানে আমার আব্বা কবরস্থানে পরে লোক খুঁজে কবরস্থানে পাইছিল, এবং সে মাটিতে গাড়া ছিল, তার 2 পা মাটির মধ্যে গাড়া ছিল। তো শাহেদ এটা গায়ে মাখে না, সে বলে আরে ওর সাথে কারো শত্রুতা ছিল কেউ নেই। বলে কি বলো শাহেদ, তুমি জানো এগুলা বলো না, তুমি মাটিতে পা গেড়ে ফেলছে এরকম অবস্থা, মানে ভয়ঙ্কর।
ওগুলা তুমি ই করো না, তোমার ভয় দেখাইতে চাই না, তুমি এখানে কাজে আসছো, কাজ করো, তোমার যা বলছে তাই করো, তোমার যদি ছোট কাজ করার প্রয়োজন পড়ে বাথরুমে যাবা। তো এইটা আবিরের মামা তাকে বলে দেয়, কিন্তু শাহেদ মনে হলো ওটাকে গায়ে মাখে না খুব একটা। যাই হোক, সে চিন্তা করে যাক বলছে, উনি সিনিয়র মানুষ বলছে, এটারে এখন ওইভাবে ধরার কিছু নাই, চেষ্টা করবো রাতের বেলা জল বিয়োগ করতে না ওঠার, এমনিও ঘুমের মধ্যে তার আলসেমি লাগে এগুলা। তো শাহেদ বেশ কয়েকদিন এরকম থাকলো, কথা শুনে থাকলো, এবং সে যেটা করতেছিল রাতের বেলা দোয়া পড়ে ঘুমাইতেছিল। এটা তার মধ্যে একটা রুটিন হয়ে গেছে, দোয়া পড়ে ঘুমা, রাতে সে ওরকম উঠে না, জল বিয়োগ করতেও যায় না, মশারি একটা টানায় নেয়, যেহেতু সে দুই পাশে যেটা পাটখড়ির বেড়া দিয়েছে এল শেপের মতো, ওই জায়গায় বাতাসটাও মোটামুটি আটকায় যায়। তো সে মোটামুটি ভালোই ঘুমাইতেছিল, ঠান্ডাটা দিনে দিনে একটু বাড়তেছে। তো এরকম সে কয়েকদিন থাকছে। তো তার কাছে রাতের বেলা কেন জানি মনে হইতো যে তার মানে ঘুমানোর মধ্যে, মানে যখন অনেক রাত হয়ে যেত, মাঝে মাঝে মনে হইতো তার এখানে কেউ ঢুকে এখানে চলাফেরা করতেছে তার এই ঘরটার ভেতরে, এবং তার কাছে মনে হইতো যে তার যে ওই যে চেলা কাঠ রাখা ওইটার আশপাশ দিয়ে কিছু ঘুরতেছে। তো সে মশারির ভেতর থেকে, সে সময়কার মশারি কিন্তু আরেকটু ছিল, মানে এত ক্লিয়ার না, এখন পর্যন্ত নেটের মশারি না, তো মশারির ভিতর থেকে সে ঘুম ঘুম চোখে তাকালে তার কাছে মনে হইতো সে কিছু একটা দেখতেছে এখানে। তো সে মাঝে মাঝে ভাবতো যে শিয়াল আসে নাকি এখানে। তো সে শিয়াল নিয়ে কিন্তু একটু কনসার্ন বেশি ছিল, এবং সে পরবর্তীতে একটা মোটা কঞ্চি নিয়ে শোয়া শুরু করলো, দোয়া পড়ে শুইতো, কঞ্চিটা নিয়ে শুইতো এবং ঘুমায় যেত, রাতের বেলা আর উঠতো না। তো এরকম কয়েকদিন চলে গেল। এর মাঝে একদিন, তখন অলরেডি ফসল কাটতেছে মানুষ, ঠান্ডা ঠান্ডা বাতাস বইতেছে, ওই দিনকার ঠান্ডাটা একটু বেশি পড়ছে, ঠান্ডা বাতাস যাচ্ছে। তো শাহেদ তার ঘরে আসছে, একটু শীত শীত লাগতেছে, গায়ে মোটা চাদর পরা। তো সে শোয়ার প্রস্তুতি নিল, সে সবকিছু টানায় নিজের মতো শুয়ে পড়লো রাতের বেলা। ওই দিন কাঁথার পরিবর্তে লেপ টানা লাগছে, তো লেপ গায়ে দিয়ে শুইছে। তো অনেকক্ষণ হয়ে গেছে, তার একটা ঘুম শেষ, এর মাঝে তার ঘুম ভাঙলো কেন, তার প্রচন্ড জল বিয়োগের প্রেশার হইতেছে, প্রচন্ড জল বিয়োগের প্রেশার লাগতেছে তার। তো সে চিন্তা করলো যে উঠবো, মানে উঠতে ইচ্ছা করতেছে না, যে ঠান্ডাটাও বেশি পড়ছে, যে একটু মানে লেপের নিচে গরম হয়ে গেছে, বেশ মজা লাগতেছে, কিন্তু প্রেশারটা এমন লাগলো, ভাবলো যে ধুত, মানে আর পারতেছি না। তখন সে উঠে বেরোইছে, বেশ ঠান্ডা বাতাস, এবং বাতাস সে পাটখড়ির দেয়ালও বাড়ি মেরে বাতাস শোষণ করে ঢুকতেছে ভিতর থেকে, বেশ ঠান্ডা বাতাস বইতেছে ওদিন উত্তর দিক থেকে। তো শাহেদ চিন্তা করলো, মানে ঠান্ডা বেশ লাগতেছে, পাটাও মানে ঠান্ডা, অনাবৃত অংশ পায়ের ওখানে ঠান্ডা লাগতেছে। তো সে উঠে চিন্তা করলো যে এখন আবার যাব ওই দুই ঘরের মাঝখান দিয়ে ওই পুকুরে পাড়ে গাছগাছালি ওদিক দিয়ে, আবার হেঁটে সে বাথরুমে যাব। তো চিন্তা করলো দূর, আমি সামনে চলে যাই। তো বের হয়েছে, সে বের হয়ে আস্তে আস্তে হেঁটে চলে আসলেই তার পাশের যে পুকুরটা সেটার পাশে। একবার চিন্তা করলো পুকুর পাড়ে সে বসে যায়, পরে চিন্তা করলো যে না, এখানে বসা ঠিক হবে না। তখন তার চোখ পড়লো ওই যে বড় আম গাছ, এটা কিন্তু তাকে আবিরের মামা দেখাইছিল যে ওদিকে যাবা না, ওই আম গাছটা নিয়ে তাকে স্পেশালি মানা করছিল ওদিকে যেও না। তো শাহেদ চিন্তা করলো যে ওইটা কি বলছে না বলছে এসব কথা মাথায় নেই আমার, প্রচন্ড এবং ঠান্ডা যত বাতাস লাগতেছে গায়ে, তার মনে হচ্ছে যে জল বিয়োগের একটা প্রেশার বেড়ে যাচ্ছে। তো সে তাড়াতাড়ি চিন্তা করলো আম গাছের গোড়ায় যাই আমি। তো সে সরাসরি গেল আম গাছের গোড়ায় গিয়ে তার কাজ সেরে সারলো সে। তো তারপর সে উঠে আসতেছে, বেশ শান্তি, তার ভাল লাগতেছে। এবং একটা জিনিস কিন্তু সে অনুধাবন করলো যে এই কাজটা করার ফলে তার পবিত্রতা নষ্ট হয়ে গেছে, কারণ সে কিন্তু পানি নিতে পারে না, ওখানে তার পরিচ্ছন্ন হওয়ার মতো ব্যবস্থা ছিল না ঠান্ডা। তো সে মনে মনে বিষোদ্গার করতেছে, তার কাছে খারাপ লাগতেছে, কিন্তু তারপরও চিন্তা করলো ধুত, আমি এখন যে শুয়ে পড়ি ঠান্ডার মধ্যে, আর কি করবো। তো কাঁপতে কাঁপতে সে এসে তার ঘরের মধ্যে ঢুকলো আর কি, মানে যে তার যে বেড়া দেওয়া দুই পাশে, ওই পাশে। তো ওইখানে সে ঢুকে জাস্ট বিছানার মধ্যে উঠে বসছে, এই সময় সে একটা শীষ শুনলো। মনে হলো যে মুখ দিয়ে যদি মানুষ শীষ দেয়, যে মানুষ শীষ বাজায় সেরকম, কে শীষ বাজায় এখানে, নাকি বাতাস ঢুকছে ফাঁক দিয়ে এরকম শব্দ হচ্ছে। চিন্তা করতে করতে সে তাকাইল এই পাশে। তো তাকায় দেখতেছে তার বেড়ার ওই পাশে একটা মেয়ে মানুষ দাঁড়ায় আছে, এবং তার চুলগুলা খোলা, মানে একদম খোলা, বাতাসে চুল উঠতেছে, এরকম একটা অবস্থা, বাতাসে চুল বাড়িকে উঠতেছে, স্ক্যাটার্ড। তো সে অবাক যে এই মহিলা কোনো শীত বস্ত্র পরা নেই, শাড়ি পরা, কিন্তু কোনো শীতের কাপড় পরা নেই। সে অবাক হয়ে তাকায় থাকলো যে ঘটনা কি, এবং আকাশটা কিন্তু মেঘে ঢাকা, সুতরাং চাঁদের আলো পড়তেছে না সেখানে। চিন্তা হচ্ছে এই মহিলা, সে বলছে এই কে, এটা কিরা। সে বোঝার চেষ্টা করতেছে যে বাসার কেউ কিনা, এই কয়দিনে কিন্তু সে বাসার মানুষদেরকে চেনে মোটামুটি। তো চিন্তা হচ্ছে এই বাড়ির মেয়ে কেউ ওখানে দাঁড়াবে এরকম এসে। তো সে বলছে এই কিরা এটা বলে, এখন মেয়ে মানুষ যেহেতু, সুতরাং আরো বেশি হতে পারতেছে না সে। তো এক হাতে সে কঞ্চিটা এমনি নিয়ে সে হেঁটে, যেহেতু খোলা এই জায়গাটা, সে এই পাশ থেকে বের হয়েছে।
বের হয়ে কাছে এসে দেখতেছে যে মেয়েটা তার দিকে ফেরা, কোনো কথা বলতেছে না। সে হালকা একটা ঘ্রাণ পেল, চাপা ফুলের মতো একটা ঘ্রাণ তার নাকে আসলো, এবং ঘ্রাণটা নাকে লাগার সাথে সাথে সে মনে হলো যে তার শরীরটা ঝিমঝিম করে উঠলো, একেবারে ঝিমঝিম করে উঠলো। তখন সে দেখলো যে মেয়েটা, দেখা যাচ্ছে চেহারাটা এখন বেশ সুন্দর একটা চেহারা, এবং মেয়েটা হাসছে তাকে দেখে, হাসছে এবং হাত দিয়ে এরকম ডাকলো কাছে। সে যখন হেঁটে যাচ্ছে অনেকটা সম্মোহিতর মতো মেয়েটা হাঁটা শুরু করলো। তো শাহেদ চিন্তা করতেছে যে মেয়েটা কই যাচ্ছে, এবং সে তো ওই সম্মোহিতের মতো হয়ে গেছে। তার মনে একটাই চিন্তা যে আমার ওই মেয়েটার সাথে যেতে হবে, মেয়েটা আমাকে ডাকছে। তো মেয়েটা হেঁটে একেবারে রাস্তায় উঠে গেল, শাহেদও তার পেছন পেছন রাস্তায় উঠলো। মেয়েটা হেঁটে যাচ্ছে, শাহেদও যাচ্ছে, এবং শাহেদ এই গ্রামের রাস্তা যে ঠান্ডা, তার পায়ের মধ্যে যে একটা জাস্ট চপ্পল পরা, পায়ের মধ্যে ধুলাবালি লাগতেছে, ঠান্ডা বাতাস বাড়ি মারতে শরীরে, এটা তার আর খেয়াল নাই। সে হেঁটে যাচ্ছে, তার শরীরে শালও নাই, সে একটা জাস্ট জামা পরা এবং ঠান্ডায় কাঁপতে কাঁপতে মেয়েটাকে ফলো করে যাচ্ছে। এবং সে দেখতেছে চাঁদের আলোটা মেঘে ঢেকে 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 হালকা পড়তেছে, এবং মেয়েটার চুলগুলো দেখা যাচ্ছে পেছনে, এবং চুল এত লম্বা যে সেই বালিতে ছ্যাঁচড়ায় যাচ্ছে, তার মাথা থেকে মাটিতে পড়ছে এবং ছ্যাঁচড়ায় যাচ্ছে। জিনিসটা অনেকটাই অ্যাবনর্মাল, কিন্তু শাহেদের কাছে সেরকম অ্যাবনর্মাল লাগতেছে না। তো সে দেখলো মেয়েটা হাঁটতে হাঁটতে অনেক দূর চলে আসছে। তো শাহেদ বুঝতে পারেনি সে কত দূর আসছে। এটা আবির বলছে যে প্রায় 3 কিলোমিটারের পথ হেঁটে গেছিল আর কি শাহেদ ওই মেয়েটার পেছনে পেছনে। এক জায়গায় এসে শাহেদ দেখলো যে ডান দিকে বেশ ঝোপঝাড় একটা জায়গা, এবং মনে হচ্ছে একটা আইল্যান্ডের মতো আর কি, গ্রামে এরকম থাকে ফসলের মাঠের মাঝখানে আইল্যান্ডের মতো, এরকম হেঁটে ঢোকার মতো। এবং সেই জায়গায় গাছগাছালিগুলো অন্ধকারের মধ্যে কেমন শব্দ করতেছে, পোকামাকড় সেখানে। দেখলো মেয়েটা হেঁটে ওদিকে ঢুকে গেল, এবং সে অবাক হলো যে এই যে রাস্তাটার থেকে যে একটু নিচু জায়গাটা, অতটুকু নামার সময় মেয়েটা মনে হলো বাতাসে ভেসে গেল ওই জায়গাটুকু, এবং একেবারে সেই দরজার কাছে, মানে সেই যে যেখানে যে ঢোকার রাস্তা সেটার কাছে যে মেয়েটা ঘুরে দাঁড়ালো, তার দিকে ঘুরে দাঁড়ায় আবার তাকে হাত দিয়ে ডাকলো। তো শাহেদ খুব দ্রুত হাঁটা দিল মেয়েটার পিছনে পিছনে। ঠিক রাস্তার যেখানে সে নিচু চলে গেছে ওইদিকে শাহেদ যখন নামতেছে, এই সময় ওই ভিতর থেকে অনেকগুলা শিয়াল ডেকে উঠলো কবরস্থানের ভিতর থেকে। সে শুনতেছে শিয়ালের ডাক, একবার এক নাগাড়ে হাঁটতেছে, ডাকতেছে শিয়ালগুলা, এবং মাঝে মাঝে শব্দ করতেছে, কেমন শব্দগুলো বেশ ভয়ের, বেশ ভয়ের। তো শাহেদের এদিকে কোনো ভ্রুক্ষেপই নাই, সে মনে হচ্ছে যে তাকে মেয়েটা ডাকছে, সে পুরাই সম্মোহিত। তো সে দেখলো শাহেদ যে মেয়েটা ওরকম মনে হলো ভাসতে ভাসতে ভেতর দিয়ে চলে গেছে, এবং যেদিক দিয়ে মেয়েটা যাচ্ছে ওই দিকে একটা রাস্তা, পায়ে চলা পথ, এবং দুই পাশে সে বুঝতে পারলো যে কবর, বিভিন্ন কবর, এবং এই কবরে কোনোটা পাকা করা, মানে অল্প কিছু পাকা করে দিছে কেউ, কোনোটা বেড়া জরা জীর্ণ হয়ে গেছে, এখনো বেড়া আছে কিন্তু জরা জীর্ণ, এবং কোনোটার মধ্যে বোঝা যাচ্ছে যে শুধু কবর আছে, মাটিটা শক্ত হয়ে গেছে। শাহেদ বুঝতে পারতেছে সে একটা পুরনো কবরস্থানে ঢুকছে, এবং হাঁটতে হাঁটতে মেয়েটা একেবারে সোজা চলে গেল, এবং কবরস্থানের শেষ সীমানার কাছে সে দেখলো একটা বড় তাল গাছ আছে, এবং তাল গাছটা একদম দাঁড়ায় আছে ওইখানে, এবং তারপরে কিন্তু আবার জমি, মানে ফসলি জমি, এবং সেখানে ফসল নাই, ফসল কাটা হয়েছে, পুরো ফাঁকা হয়ে দিচ্ছে, এবং ওই জায়গাতে এই মেঘের আড়াল থেকে চাঁদ বের হয়ে উকি দিছে ওই জায়গায়, পুরা ফসলি জমিটা চাঁদের আলোয় আলোকিত হয়ে আছে, মানে ধূসর আলো। তো সে দেখলো মেয়েটা ওই জায়গায় তাল গাছের কাছে গিয়ে দাঁড়ালো, দাঁড়ায় আস্তে করে তাল গাছের পেছনে চলে গেল। তো শাহেদ হাঁটতে হাঁটতে একেবারে তাল গাছের কাছে চলে আসলে, চিন্তা করছে মেয়েটা কোথায়। মেয়েটার মাথার এক অংশ দেখা যাচ্ছে তাল গাছের পেছন থেকে। তো শাহেদ এই যে সে যে অনেকটা এই সম্মোহিত হয়ে আছে, এই অবস্থায় সে আস্তে করে মাথাটার মধ্যে হাত দিছে, মেয়েটাকে মাথার মধ্যে সে এরকম টাচ করছে। টাচ করার সাথে সাথে মেয়েটা তার দিকে ঘুরলো, এবং সে দেখলো যে মেয়েটার চেহারার জায়গায় কিচ্ছু নাই, চেহারার জায়গাটা পুরোপুরি ফাঁকা, মানে একেবারে একটা ডার্ক ফেস, সেখানে চোখ মুখ বলতে কিচ্ছু নাই, পুরো অন্ধকার একটা ফেস। তার দিকে ঘুরে তাকাইছে হঠাৎ করে। তো শাহেদ প্রচন্ড রকমের ভয় পেল যে আমি এটা কি দেখতেছি। এরপরে সে দেখলো যে মেয়েটা হাত দিয়ে তাকে এরকম করে চেপে ধরলো, তার একটা হাত, আর শাহেদ চিৎকার করে উঠলো তখন, ভয় তার হঠাৎ করে সম্মিত ফিরছিল, সে ভয় চিৎকার করে উঠে সে পড়ে গেল ওই জায়গা, ধপ করে পড়ে গেল, তার আর সেন্স নাই। শাহেদ অনেকক্ষণ পড়েছিল, তার আর হুঁশ ছিল না, বাট তার যখন হুঁশ ফিরল সে দেখলো সে কোথাও পড়ে আছে। তখন সে চিন্তা করার চেষ্টা করলো সে কোথায়। তখন তার মনে পড়লো যে সে কোথাও আসছিল এবং কোনো কবরস্থানে ঢুকছিল। মনে পড়ে সে লাফ দিয়ে উঠে বসলো, উঠে বসে দেখতেছে সে এখনো ওইখানে বসা, এবং তার আশেপাশে কোথাও খড়ত খড়ত শব্দ হচ্ছে, খড়খড় খড়খড় শব্দ হচ্ছে, মানে
মানে কেউ যদি কিছু নাড়াচাড়া করে, কিছু মানে মানে বলে না যে বিড়াল বা কিছু মাটি ছেলে উঠায়, সেরকম শব্দ হচ্ছে। তো শাহেদ তাকায় দেখে যে তার থেকে কিছুটা দূরে একটু জায়গায়, একটা ফাঁকা জায়গা, একটা কবরের মতো, সেখানে আলো পড়ছে হালকা, এই যে আকাশের চাঁদের আলোটা হালকা ভাবে পড়ছে, এবং সেটার মধ্যে একটা মেয়ে মানুষ বসে আছে, তার চুল চারিপাশে ছড়ানো, চেহারা দেখা যাচ্ছে না। সে 2 হাত দিয়ে মাটি বা কিছু এরকম সরালো, এরকম মানে তাড়াতাড়ি হাত দিয়ে সরায় সে কিছুটা টেনে বের করলো। সে দেখলো যে মেয়েটা কিছুটা টেনে বের করে তার মুখে দিয়ে টান দিয়ে খাচ্ছে, এবং কড়কড় করে শব্দ হলো, অনেকটা হাড্ডি ভাঙলে বা হাড্ডি চিবালে যেরকম শব্দ হয় সেরকম। ওই অবস্থায় মেয়েটা তার দিকে মাথা তুলে তাকালো। তো মাথা তুলে যখন তাকাইছে, শাহেদ দেখলো যে ঠিক ওই যে অন্ধকারটা, একদম অন্ধকার একটা মুখ, সে চাঁদের হালকা আলোতে দেখতেছে, চুল চারিদিকে ছড়ানো, আর তার হাতে কিছু একটা, এবং কড়কড় কড়কড় শব্দ আসতেছে, যেমন হাড্ডি চাবালে যেরকম, মুখের জায়গাটা পুরো অন্ধকার। শাহেদ প্রচন্ড ভয়ে সে দৌড় দিল ওখান থেকে, এক লাফে উঠে দৌড় দিল। দৌড়াচ্ছে, তার পিছনে কেউ আসতেছে সে বুঝতে পারতেছে না, পিছনে কিছু চিন্তাও করতেছে না, সে শুধু সামনের কথা চিন্তা করতেছে। দৌড়ায় সে রাস্তায় পড়লো, রাস্তা দিয়ে বের হয়ে সে দৌড়াচ্ছে। একটা সময় সে দূর থেকে দেখতে পেলো যে তাদের সে যে বাড়িতে চাকরি করে আর কি, আবিরদের নানা বাড়ি সেটা। তো দৌড়ায় সে একদম শেষ মাথায় এসে রাস্তার কোনা দিয়ে এসে দৌড় দিয়ে ওই বাসার দিকে নামলো। তো তার চিন্তা হচ্ছে সে একেবারে যে বাড়ির মূল ফটকে, যেখানে নাকি তার মনিবরা থাকে যেখানে, সেখানে নক করবে সে। তো সে ওই অনুযায়ী দৌড়ায় যাচ্ছে। তো সে পুকুরের পাশ দিয়ে যখন যাচ্ছে, হঠাৎ করে ঠিক পুকুরের পাশ থেকে একটা হাত এসে তার পা চেপে ধরলো। তো শাহেদ জোরে একটা চিৎকার দিছে, তার যতটুকু মানে তার বুকে জোর ছিল, জোরে চিৎকার দিয়ে সে আবিষ্কার করলো তাকে টেনে পানিতে নামায় নিল হাতটা। এবং সে একেবারে বুঝতে পারলো সে পানিতে ডুবে যাচ্ছে, ভুড় করে একদম পানির নিচে চলে যাচ্ছে, তার শ্বাস বন্ধ হয়ে আসতেছে, এরকম একটা অবস্থা। একটু পরে দেখলো তাকে আবার ভাষায় তুললো, তার মাথা উঠলো, আবার ডুবাইলো, মানে তাকে চুবাচ্ছে পানির ভেতরে বারবার। এরকম যখন কিছুক্ষণ হয়েছে, তখন তার মানে একবার দম চলে যাবে, সে পানি খেয়ে ফেলছে অনেকগুলা। এরপরে তখন শেষ মুহূর্তে তার যখন নাকি জ্ঞান চলে যাচ্ছে, তখন সে মানে বুঝতে পারলো তার আশেপাশে কিছু একটা লাগলো, এবং সে শব্দ শুনলো অনেক কিছু অস্পষ্ট ভাবে। সে বুঝতে পারলো তাকে জাল, তার শরীরে জাল লাগছে, মাছের জালের মতো। তারপর সে আবার জ্ঞান হারাইলো। তো যখন তার হুঁশ ফিরছে, সে তাকায় দেখতেছে তার দিকে 2-3 জন তাকায় আছে, বাড়ির মালিক মানে আবিরের মামা আর আরো কিছু মানুষজন। ভোর হয়ে গেছে, আকাশটা ফর্সা হয়ে গেছে, এবং তার মানে সে তাকানোর পর সে আবার মুখ দিয়ে পানি বের করলো, তার পেটের মধ্যে আরো পানি ছিল, বেরোলো, হুড়ুস করে বের করে দিল পানি। তারপর আবিরের মামা তাকে বলে, শান্ত হো, কি অবস্থা? তাকে ঘরে নিয়ে শোয়ানো হলো চকিতে, এবং তার শুশ্রূষা করা হলো, হাতের পায়ে মানুষ সরিষার তেল মালিশ করে দিল। তো সে বলতে পারতেছে না কি হয়েছে। তো যাই হোক, তাকে রেস্ট নিতে দেওয়া হইলো, পাশে মানুষ বসায় রাখলো আবিরের মামা, এবং একটু পরে কবিরাজ খবর দিল। মানে কবিরাজ মানে গ্রামে এরকম থাকে, কবিরাজ যারা এই চিকিৎসা করে, আয়ুর্বেদিক ওষুধ টষুধ দেয় এবং অনেক কিছু। তো সে আসলো, এবং মসজিদের ইমাম সাহেবকেও বলা হলো যে ছেলেটা মনে ভয় পাইছে বা কিছু, কি ব্যাপার। তো কবিরাজ তাকে দেখে বললো যে ওই ওষুধ টষুধ দেন, এরকম ওষুধ কিছু, ওই যে যেগুলা জ্বর টরের ওষুধ হয় এগুলো দিল, তার নিজেরও কিছু ওষুধ দিল। আর ইমাম সাহেব বললো যে কি হয়েছে। তো শাহেদ নাকি ইমাম সাহেবের কাছে সব বলা শুরু করলো যে কি হয়েছিল তার পুরো ঘটনাটা। যখন বললো, ইমাম সাহেব বললো যে তো ঘটনা তো আসলে খারাপ। ওই আবিরের মামাকে বললো যে ওই আম গাছের নিচে জল বিয়োগ করছে, তো এর ফলে ওকে এইভাবে ওখানে নিয়ে গেছিল আর কি, ক্ষতি করতে, পানি তো করতো। তো ওরে আপাতত আর এখানে রাখো না, কেন বোঝা যাচ্ছে যে তাকে আসর করে নাই, জাস্ট ভয় দেখাইছে, ও মারতে চাইছে পরে। তা আপাতত শাহেদকে আর রাখো না এখানে। তো এটা বলে দেয় ইমাম সাহেব, দোয়া দুরুদ পড়ে দেয়, বলে যে রাতের ঠিক নাই, কখন কি বাড়ি খোলা জায়গায় থাকে এরকম, আর এই ঘরটাতে তোমরা মানুষ রাখছো, ঠিক করো না। ইমাম সাহেব বললো যে এটা তো তোমাদের আগের থেকে জানা কথা, তোমাদের এখানে এরকম আগে হয়েছে, কেন আবার আরেকজনকে এখানে রাখতে গেছো? জায়গাটা খোলা, আর যদি রাখতেই যাই তাহলে তোমরা সুন্দর করে ঘরটাকে বন্ধ করে নিতে, চারপাশ থেকে দেয়াল টেয়াল করে দোয়া দুরুদ পড়ে আমাদেরকে এনে বন্ধ করাইতে ঘরটা, তারপরে একটা করতা। তো এইরকম ভাবে এটা রেখে এখানে খোলা জায়গায় মানুষ রাখছো, এগুলো বলে। তখন আবিরের মামা বলে যে না, ঘরটাকে আসলে বন্ধ করাবো হুজুর, এইভাবে আর রাখবো না, আর শাহেদ চলে যাক বাড়ি, পরে আসুক, আর আপাতত এবার তো ফসল টসল কেটেই ফেলছে। তো যাই হোক, শাহেদ তখন ওই দিন তাকে আর ওই বাইরে রাখে না, তাকে ওই ঘর, তাদের ঘরের মধ্যেই বাইরে একটু বারান্দার মতো যে ঘরটা ছিল ওখানে রাখতে দেয়। ওইটা তো পুরাপুরি ঘরের ভেতরের অংশ, তো ওখানে থাকে, এবং 2-1 দিন পর একটু সুস্থ হলে তাকে তার বাড়ি পাঠায় দেয়, টাকা পয়সা দিয়ে, মানে তার যে পাওনা দেনা দিয়ে, বলে যে পরের বছর যদি সে আসতে চায় আসতে পারে,
এই বলে বিদায় দেয়। তো যাই হোক, শাহেদ নাকি পরে বাড়ি যে ভালোই ছিল, তার আর সমস্যা হয় নাই। তবে ওই ঘরটার আশেপাশে নাকি এরপর থেকে মানুষ আরো উল্টাপাল্টা জিনিস দেখতো। রাতের বেলা হঠাৎ করে ঘর থেকে কেউ বেরোলে দেখতো যে ঘরের মধ্যে কেউ বসে আছে, বিশেষ করে ওরকম একটা মহিলা চুল টুল ছাড়া ওই যে বিছানার উপর বসে আছে। এগুলো দেখার পর তারা পরবর্তীতে সেই ঘরের ওই এই খোলা জায়গাগুলোতে বেড়া দিয়ে দেয় এবং সে ঘরটাকে বন্ধ করে দেয় ইমাম সাহেবের সাহায্য নিয়ে। মানে ইমাম সাহেব পরবর্তীতে আরও তার ছাত্রদেরকে এনে সেই জায়গায় দোয়া দুরুদ পড়ে এবং সেই ঘরের মধ্যে বিভিন্ন রকম জিনিস দিয়ে তিনি যেভাবে করেন তার কায়দায় সেটা বন্ধ করে দেন। এবং এরপর থেকে নাকি ওইখানে আর কিছু এরকম আসতো না। তবে ওই ঘরটাতে কেউ থাকতো না, ভয় পাইতো সবাই। ঘরটা ওইভাবেই থাকতো, যদিও পরে ওটার টিনের দিয়ে বেড়া দিয়ে দিয়েছিল চারিপাশে, তারপরে কেউ থাকতো না। এবং কেউ ওখানে একা যেয়ে কিছু রাখতেও ভয় পেত, সাথে করে মানুষ যেত। যদিও বন্ধ করে দিয়েছে ইমাম সাহেব, তারপরেও মানুষ সাথে কেউ যেত এটা বন্ধ করতে। তো এইভাবেই ওই ঘরটা রয়ে যায়। তো এই ছিল আবিরের পাঠানো ঘটনা তার নানা বাড়ির। এবং এরকম কিন্তু অনেক বাড়িতে এরকম ঘর আছে। অনেক বাড়িতে গ্রামে কাচারি ঘর আছে যেখানে নাকি মানুষ ভয় ভয় বা এরকম ঘটনা আছে যে এরকম ব্যাপার স্যাপার আছে। হ্যালো লিসেনার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন আর ভালোর দলেই আছেন। আমার নাম রিপন, আমি লালমেট থেকে বলতেছি। আজকে যে ঘটনাটা আমি শেয়ার করব এটা লাশভাই অ্যাম্বুলেন্স কেন্দ্রের একটি ঘটনা। আর এই ঘটনাটা আমার কাছে শেয়ার করেছেন জাহিদ, আর জাহিদের বাড়ি হচ্ছে কুষ্টিয়ার ভেড়ামারা এলাকায়। আমি চেষ্টা করব জাহিদের মতো করে ঘটনাটা আপনাদের শেয়ার করার। তো জাহিদ ভাই একজন পেশায় অ্যাম্বুলেন্স ড্রাইভার বা অ্যাম্বুলেন্স চালক। ঢাকা মেডিকেল আর সোয়ার্দি হাসপাতাল থেকে তিনি বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্তে তিনি তাদের লাশ পৌঁছান বা রোগী পৌঁছান। তো তার সাথে ঘটে যাওয়া একটা ভৌতিক ঘটনা তিনি আমার কাছে শেয়ার করেছেন। আমি সেই ঘটনাটা আপনাদেরকে এখন বলবো। তো আমি সরাসরি কোনো কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। ঘটনাটা ঘটেছিল গত বছর বর্ষাকালের এক থমথমে রাতে। ঢাকা থেকে সড়ক দুর্ঘটনায় মারা যাওয়া এক যুবকের লাশ নিয়ে জাহিদ ভাই রওনা হয়েছিলেন রাজবাড়ির এক প্রত্যন্ত গ্রামের উদ্দেশ্যে। এটা হচ্ছে জয়পুরহাটের রাজবাড়ি। তো লাশ নিয়ে যাওয়ার সময় জাহিদ ভাইয়ের সাথে তেমন বড় কোনো ভয়ের ঘটনা ঘটেনি। তিনি দেখেন যে রাত তখন আনুমানিক 12:30, বৃষ্টি ভেজা রাস্তা দিয়ে জাহিদ ভাই নির্বিঘ্নে লাশটি সেই লাশের পরিবারের কাছে পৌঁছে দেন। তো মৃতদেহ নামানোর পর সেখানে স্বজনদের কান্না আর আহাজারির মাঝে জাহিদ ভাই আর বেশি সময় দাঁড়াননি। তিনি কুষ্টিয়ার উদ্দেশ্যে তার ফিরতি পথ ধরেন। বলে রাখা ভালো রেসেল ভাই, সাধারণত যে লাশবাহী অ্যাম্বুলেন্সগুলো আছে সেগুলো আসলে আগেই চুক্তি করা হয়। কারণ লাশদের বাসায় নিয়ে যাওয়ার পর সেখানে আসলে ওই দরদাম বা হচ্ছে টাকা পয়সা দেওয়া হয় না, তারা শুধুমাত্র লাশটা নামিয়ে দিয়েই চলে আসেন। তো দেখা যায় যে ওই জাহিদের পরিবার যখন ফ্যামিলির কেউ একজন আসলে তাকে হায়ার করেছিল, তাকে অলরেডি আগেই টাকা দিয়েছে, শুধু তার কাজ ছিল তাকে আসলে লাশটা পৌঁছে দেওয়া। তো তিনি হলো ফিরতি পথে তিনি হচ্ছে কুষ্টিয়ার উদ্দেশ্যে রওনা দেন। তো রাত তখন প্রায় 1:45। রাজবাড়ির সেই মেঠোপথ পেরিয়ে মহাসড়কে ওঠার আগে রাস্তাটা ছিল ভীষণ নির্জন, আর দুপাশে ছিল ঘন জঙ্গল আর পুকুর। তো অ্যাম্বুলেন্সের পিছনের অংশটা যেখানে একটু আগে একটা লাশ শোয়ানো ছিল সেটা এখন একদম খালি, গাড়িতে এখন কোনো লাশ নেই। তো জাহিদ ভাই একাই গাড়ি চালাচ্ছিলেন, মৃদু শব্দে গান ছেড়ে রেখেছিলেন নিজের ক্লান্তি দূর করার জন্য। তো যাওয়ার সময় আসলে তখন তিনি গান বাজান না। যখন তার গাড়িতে কোনো কিছু থাকে না, কোনো লাশ থাকে না বা মানুষজন থাকে না, আত্মীয় স্বজনরাও থাকে না, অসুস্থ কেউ থাকে না, তখনই তিনি হলো হালকা মৃদু স্বরে গান চালিয়ে নিজের ক্লান্তি দূর করেন। তো ঠিক তখনই জাহিদ ভাই খেয়াল করলেন অ্যাম্বুলেন্সের ভিতরে এসি সচল থাকা অবস্থায়ও কেবিনের তাপমাত্রা অস্বাভাবিকভাবে কমে যাচ্ছে। তার হাতের আঙুলগুলো যেন ঠান্ডায় জমে যাচ্ছিল। মনে হচ্ছিল যে প্রচণ্ড পরিমাণ শীতকাল চলতেছে। শীতকালে যেরকম হয় আমার গাড়ি চালানোর সময় আমাদের আঙুলগুলো অবশ হয়ে যায়, ঠিক একইভাবে। তো একই সাথে গাড়ির এয়ার ফ্রেশনারের সুগন্ধ ছড়িয়ে পিছনের খালি কেবিনটা থেকে একটা তীব্র কর্পূর আর কাঁচা বাঁশের গন্ধ ভেসে আসতে লাগলো তার কাছে। ঠিক যেন গন্ধ একটু আগে সেই লাশের শরীর থেকে আসতেছিল, ঠিক সেই রকম।
নর্মালি লাশ যদি হলো পোস্টমর্টম করা হয় সেক্ষেত্রে যে পরবর্তীতে পচনের কারণে যে একটা গন্ধ তৈরি হয়, ব্যবসা একটা গন্ধ, সেই গন্ধটার মতোই। তো জাহিদ ভাই ভাবলেন হয়তো লাশের গন্ধটা গাড়ির সিটে লেগে রয়েছে, তাই তিনি জানালার কাজটা একটু নামিয়ে দিলেন। কিন্তু ঠিক তখনই পিছনে সেই অন্ধকার খালি কেবিন থেকে একটা স্পষ্ট শব্দ এলো, মানে কিরকম একটা খটখট শব্দ তিনি শুনতে পেলেন। তো মনে হলো যে লাশ রাখার যে স্ট্রেচারটি ছিল এতক্ষণ সেটা খালি পড়েছিল, সেটার উপরে কেউ একজন পাশ ফিরলো এবং জাহিদ ভাই চমকে উঠে মাঝের গ্লাসে, লুকিং গ্লাসে তাকালেন। গাড়ির যে মাঝের লুকিং গ্লাসটা আছে সেটাতে তিনি তাকালেন, কিন্তু পিছনে হালকা নীল আলোতে স্ট্রেচার তিনি দেখলেন যে একদম খালি, সেখানে কোনো কিছুই নেই। তো তিনি এটা দেখে নিজের মনকে সান্ত্বনা দিলেন এবং তিনি সোজা তাকালেন। কিন্তু ঠিক 2 মিনিট পর তার কানের কাছে এবং পিছনে কাচের ওপার থেকে একটা ভাঙা ভেজা কণ্ঠস্বর ফিসফিসিয়ে কিছু একটা বলে উঠলো। মনে হচ্ছিল যে কেউ একজন বলতেছে ফিসফিস করে, ড্রাইভার ভাই, একা একা কুষ্টিয়া ফিরতে ভয় করছে না? রাজবাড়িতে তো আমার মন টিকলো না, আমি আবার তোমার গাড়িতে ফিরে এলাম। তো এই ধরনের একটা তিনি কথা শুনলেন। এটা শোনার পর তো তিনি মোটামুটি বেশ অবাক হলেন এবং পুনরায় তিনি ওই লুকিং গ্লাসের পিছনে কেবিনে দেখার চেষ্টা করলেন এবং যা দেখলেন রাসেল ভাই, এটা দেখে তার যেন হাত পা অবশ হতে লাগলো। তার কাছে মনে হলো যে স্টিয়ারিং এর উপর তার হাত যেন শক্ত আরও হয়ে গেল। তো তিনি দেখলেন যে ওই পিছনে একটা লাশের মতো শুয়ে আছে, অথচ তার গাড়িতে তো কোনো লাশ থাকার কথা নয়। তো বেশ অবাক হয়ে গেলেন যে তার গাড়িতে পুনরায় লাশ কীভাবে ফিরে এলো। তো জাহিদ ভাই এই লাশটাকে দেখে তিনি প্রচণ্ড পরিমাণ ভয় পেলেন। যদিও তো তিনি লাশ পরিবহন করতে করতে অভ্যস্ত, অথচ আজকে এখন তার এত পরিমাণ ভয় লাগতেছে পিছনে লাশকে দেখে। আর তার ভয় লাগার কারণও হচ্ছে যে সেখানে তো কোনো লাশ থাকার কথা নয়, আর সেই লাশটাকে তিনি পৌঁছে দিয়ে এসেছেন। এখন সেই লাশটাই বলতেছে যে তার মন টিকতেছে না, সে আবার ফিরে এসেছে। রাসেল ভাই তিনি এটা দেখে তো প্রচণ্ড পরিমাণ ভয় পেয়ে যান এবং তিনি তার গাড়ির ব্রেক কষেন এবং গাড়িটা থামান। তো গাড়িটা যখন থামানোর পর তিনি গাড়ি থেকে নেমে যাওয়ার পর রাসেল ভাই গাড়িটা থেকে একটু দূরে যান এবং দূরে যাওয়ার পর তিনি আসলে শান্ত হওয়ার জন্যই দূরে গিয়েছিলেন গাড়িটা থেকে। এবং তিনি চিন্তা করেন যে তার যা কিছু তিনি শুনেছেন, যা কিছু তিনি দেখেছেন, সব কিছু তার মনের ভুল। হয়তোবা তিনি মনের ভুলেই আসলে এগুলো দেখেছেন। তো তিনি আসলে স্মোক করেন। তো তিনি স্মোক করে কিছুক্ষণ রেস্ট নিয়ে তিনি তার মনটাকে শক্ত করেন এবং তিনি সাহস সঞ্চয় করেন। তিনি বেশ সাহসী। তো দেখা যায় যে মানুষেরাও আসলে মাঝে মাঝে ভয় পায়। তো যাই হোক, তিনি মনে সাহস সঞ্চার করে সিগারেট খাওয়ার পর তিনি যখন পুনরায় আবার তার গাড়ি ফিরে আসেন এবং তিনি দেখেন যে তার গাড়িতে কোনো লাশ নেই, তিনি এবার আশ্বস্ত হন যে তার যা কিছু তিনি দেখেছেন সব কিছুই তার মনের ভুল ছিল, হয়তো মনের ভুলেই দেখেছেন। তো তিনি আবার ড্রাইভিং সিটে বসেন এবং গাড়িটাকে স্টার্ট করার চেষ্টা করেন। কিন্তু রাসেল ভাই তিনি অবাক হয়ে যান যে গাড়িটা কোনোভাবে স্টার্ট হচ্ছিল না। তো বেশ অবাক হয়ে যান, অনেক কবার তিনি চেষ্টা করেন কিন্তু কোনোভাবেই তার গাড়িটা স্টার্ট হচ্ছিল না। পরে তিনি গাড়ি থেকে নেমে যখন সামনের ব্যাক ডালাটা খুলে দেখার চেষ্টা করেন যে কোনো সমস্যা হয়েছে কিনা, তো টুকটাক গাড়ির সমস্যা তিনি নিজে ঠিক করতে পারেন এবং দেখেন যে না, গাড়ি তো একদম স্বাভাবিক, গাড়িতে কোনো সমস্যা নেই। তো পরে যখন তিনি আবার গাড়ির মধ্যে যে গাড়ি স্টার্ট দেন, তো রাসেল ভাই গাড়িটা এবার স্টার্ট নেয় এবং তিনি আবার গাড়িটা চালাতে শুরু করেন এবং তিনি এবার আসলে গান ছাড়েননি এবার তিনি দৌড়াদৌড়ি করতে করতে গাড়ি চালাচ্ছেন। তো রাসেল ভাই তিনি প্রায় 1 ঘন্টাখানেক গাড়ি চালিয়েছেন। যখন প্রায় কুষ্টিয়ার কাছাকাছি তিনি চলে এসেছেন, আর কয়েক কিলোমিটার গেলে কুষ্টিয়া, তো সেই সময় তিনি অনুভব করেন যে তার গাড়িটা পুনরায় অনেক ঠান্ডা হচ্ছে, প্রচুর পরিমাণ ঠান্ডা অনুভূত হচ্ছে। তো বেশ অবাক হলেন যে কী ব্যাপার, আবার ঠান্ডা লাগতেছে কেন, এবং তিনি অনুভব করেন যে তার হাতের আঙুলগুলো যেন বরফের মতো জমে যাচ্ছে। তো তিনি আবার একটু অবাক হলেন এবং তিনি সেই সাথে সাথে শুনতে পান যে পিছনে থেকে আবার মনে হচ্ছে যে কেউ গাড়ির মধ্যে আছে, একটা খটখট শব্দ শুনতে পাচ্ছেন। এবং যখনই তিনি ওই গাড়ির আবার মাঝের মিরর থেকে পিছনে তাকান কেবিনে, তিনি যা দেখেন রাসেল ভাই, তিনি সেটা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলেন না। কারণ তিনি দেখেন যে ওই স্ট্রেচারে এখন আর কোনো লাশ শুয়ে নেই। তিনি দেখেন যে একটা লাশ, সাদা কাফন করা লাশ একটা ওই স্ট্রেচারের মধ্যে বসে আছে। তো
তো এটা দেখে তিনি প্রচণ্ড পরিমাণ ভয় পান এবং তিনি গাড়িটা আবার ব্রেক কষেন এবং ব্রেক কষে যখনই তিনি পিছনে তাকান তিনি দেখেন রাসেল ভাই সেখানে কেউ নেই, স্টেশন একদম খালি। তো এটাতে তিনি প্রচণ্ড পরিমাণ ভয় পান এবং তিনি তার যত দোয়া দরুদ আছে সেগুলো তিনি জোরে জোরে পড়তে শুরু করেন এবং তিনি তার গাড়িটা পুনরায় স্টার্ট দেন এবং স্টার্ট দেওয়ার পর তিনি রাসেল ভাই খুব দ্রুত গতির সাথে পিছনে না তাকিয়ে, পিছনে যাই হোক না কেন, তিনি এরপরেও আসলে অনেক ধরনের নাকি সাউন্ড পেয়েছেন, অনেক কান্নার আওয়াজ শব্দ পেয়েছেন। তিনি আসলে কোনো কিছুর তোয়াক্কা না করে তার যত স্পিড আছে গাড়িতে, যত স্পিডে চালা যায় তিনি সমস্ত স্পিডে চালিয়ে তিনি কুষ্টিয়াতে আসেন। কুষ্টিয়াতে আসার পর রাসেল ভাই তিনি গাড়িটাকে গ্যারেজ করেন এবং গ্যারেজ করে বাসায় চলে যান এবং সেদিন রাসেল ভাই তার কোনোভাবেই ঘুম হয়নি। তো এর পরের দিন রাসেল ভাই সকাল থেকে দেখা যায় তার প্রচণ্ড পরিমাণে শরীরে জ্বর, এত পরিমাণ শরীরে জ্বর যেটা পরবর্তী তিনি ডাক্তার দেখান, কিন্তু ডাক্তার থেকে ওষুধ নিয়ে আসার পরও তার জ্বর থামতেছিল না। তো যে এখানে আসলে ওই জাহিদ ভাইয়ের বউ বলেন যে আসলে তুমি হয়তো অনেক ভয় পেয়েছো, তুমি এক কাজ করো, ওষুধ খেয়ে কাজ হবে না, তুমি ডাক্তার দেখাও। তো বলে যে আমি তো ডাক্তারের কাছে ওষুধ নিয়ে এসেছি। তো দেখা যায় যে ওষুধ খাওয়ার পরও কোনো কাজ হচ্ছিল না। পরবর্তীতে জাহিদ ভাইয়ের বউ বলে যে আমার মনে হয় যে তুমি যেহেতু ভয় পেয়েছো তোমার আসলে ডাক্তার দিয়ে হবে না, তুমি এক কাজ করো, একটা হুজুরকে দেখাও, হয়তো হুজুরের পরামর্শ ভালো হতে পারে। তো পরবর্তীতে তিনি স্থানীয় একজন হুজুরকে দেখান এবং হুজুর বলেন যে আসলে হয়তোবা সেই যে লাশটা তুমি নিয়ে গিয়েছিলে ওটা হয়তো কোনো একটা কারণে তোমার পিছু নিয়েছে, বলতে ওটার কোনো একটা কারেন্ট জিন বা অন্য কোনো খারাপ জিন তোমার হয়তো সেটারই ছন্দবেশে তোমার পিছু নিয়েছে। তো যাই হোক, চিন্তা করো না, আমি তোমাকে পানি পড়া দিচ্ছি, আশা করি ঠিক হয়ে যাবে। তো রাসেল ভাই এরপর তিনি সেই হুজুর পানি পড়া দেন এবং তিনি ওই জাহিদ ভাই প্রায় 15 দিন নাকি অসুস্থ ছিলেন। যদিও জ্বরটা এক সপ্তাহে চলে গিয়েছিল, কিন্তু তারপরও তার শরীর হালকা কারণে তিনি আসলে 15 দিন ধরে কোনো গাড়ি চালান নাই। তার সুস্থ হতে প্রায় 15 দিন সময় লেগেছিল এবং জীবিকার তাগিদে আসলে তাকে পুনরায় আবার গাড়ি চালানো স্টার্ট করতে হয়। তো রাসেল ভাই এরপরে আসলে তিনি একা আসলে গাড়ি চালাতে সাহস পাননি। তিনি এরপরে একজন ড্রাইভার নেন, বলতে তার সহযোগী ড্রাইভার, যেটা আমরা বলি হেল্পার। তো তিনি দেখা যায় যে তিনি অর্ধেক রাস্তা ড্রাইভ করেন এবং তার হেল্পার অর্ধেক রাস্তা ড্রাইভ করেন, এই ধরনের আসলে তিনি একজন রাখেন। তো এরপরে আসলে জাহিদ ভাইয়ের সাথে ভৌতিক ঘটনা ঘটেনি, তারপর থেকে তিনি নিরাপদে গাড়ি চালাইয়েছেন। তো এটাই ছিল রাসেল ভাই জাহিদ ভাইয়ের ঘটনা। আমার কাছে এই ঘটনাটা বেশ ভালো লেগেছে, যার কারণে শেয়ার করা। যদি ভালো লাগে থাকে তাহলে শ্রোতাদের কাছে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ। হ্যালো লিসেনার্স, আশা করি ঘটনাগুলো আপনাদের ভালো লেগেছে। আমি চেষ্টা করেছি বাছাই করে ঘটনাগুলো আপনাদের মাঝে শেয়ার করার। আমি প্রতিদিনই ঘটনাগুলো বাছাই করে আপনাদের মাঝে একটি করে এপিসোড শেয়ার করার চেষ্টা করি। যদি আমার ঘটনাগুলো একটু ভালো লাগে তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আপনারা কোথা থেকে এই ঘটনাগুলো শুনতেছেন, যদি আপনাদের ঠিকানাগুলো জানান তাহলে আমি অনেক কৃতজ্ঞ হব। তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা কোথা থেকে শুনতেছেন। এছাড়াও আপনাদের মাঝে যদি কোনো ঘটনা থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের ইমেলে দেওয়া ঠিকানায় ঘটনাটা পাঠাবেন। তাহলে নেক্সট এপিসোডে আপনার সেই ঘটনাটা আমরা রাসেল ভাইয়ের মাধ্যমে অথবা আমরা নিজেরা পড়ে শোনাবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।